মাসুম এক চেহারা, ঠোঁটে লুকানো রহস্যময় হাসি। দেখতে তাকে আজও একজন সাধারণ গৃহিণীর মতোই মনে হয়, কিন্তু এই মিসেস দেশপান্ডেকেই ঠিক 25 বছর আগে পুলিশ গ্রেফতার করেছিল 8টি নৃশংস খুনের দায়ে। দীর্ঘ সময় জেল খেটে সমাজের চোখে তিনি এখন প্রায় শেষ হয়ে যাওয়া এক অধ্যায়। অথচ সময় পেরিয়ে গেলেও সেই অধ্যায় যে আদেও বন্ধ হয়নি তারই প্রমাণ মিলতে শুরু করে শহরের অলিতে গলিতে। হঠাৎ করে আবার শুরু হয় একের পর এক খুন, ঠিক সেই একই প্যাটার্ন, একই নিষ্ঠুরতা, যেভাবে একসময় দেশপান্ডে খুন করত তার ভিকটিমদের। প্রশ্ন একটাই, কেন করা হচ্ছে এই খুন? কে এই নতুন খুনি? আর মিসেস দেশপান্ডের সাথেই বা তার সম্পর্ক কি, যে মিসেস দেশপান্ডের নাম আর কায়দাকেই অস্ত্র বানিয়ে মানুষ খুনের ভয়ানক এই খেলা আবারও শুরু করেছে। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ বাধ্য হয় মিসেস দেশপান্ডের সাহায্য নিতে, কিন্তু যতই তারা সত্যের কাছে এগোতে থাকে ততই জড়িয়ে পড়ে এক ভয়ানক গোলক ধাঁধায়। সন্দেহের তীর বারবার ঘুরে আসে দেশপান্ডের দিকে। সে কি আদেও পুলিশকে সাহায্য করছে, নাকি ধীরে ধীরে তাদের নিয়ে যাচ্ছে নিজেরই সাজানো ফাঁদের গভীরে? এমনই ভরপুর সাসপেন্স, শ্বাসরুদ্ধকর সব মিস্ট্রি আর সাইকোলজিক্যাল থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ মিসেস দেশপান্ডে। সাবধান, এখানে কাউকে বিশ্বাস করা মানেই মৃত্যু। বলিউডের নামকরা সেলিব্রিটি বিরাট তার পরের মুভির অডিশনের জন্য মেয়েদেরকে তার বাসায় পাঠাতে বলে। ফোনে কাউকে বলে ওই মেয়েটা একটা পাগল, এটা তার প্রথম মুভি আর সে আমাকে অভিনয় শেখাচ্ছে। সে তো ঠিক মতো অভিনয় করতে পারে না। কথা বলতে বলতেই পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে বাড়িতে ঢুকেই ড্রাগস নিতে বসে। হঠাৎ তখনই কলিং বেল বাজতেই মেয়েরা এসেছে ভেবে দরজা খুলতেই কালো হুডি পরা কাকে যেন দেখে হকচকিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে? বিরাট কিছু বুঝে ওঠার আগেই লোকটা তার গলায় আর পেটে এত জোরে ঘুষি মারে যে বিরাট মাটিতে পড়ে যায় আর ওঠার শক্তি পায় না। লোকটা তার হুডির পকেট থেকে সবুজ রঙের দড়ি দিয়ে পেছন থেকে বিরাটের গলা চেপে ধরে। বিরাট ছটফট করতে করতে সেখানেই মারা যায়। খুনি বিরাটের লাশ টেনে সোফার সাথে হেলান দিয়ে স্টিক কুইকের আঠা দিয়ে লাগিয়ে বিরাটের একটা অ্যাওয়ার্ড তার হাতের উপর রেখে চলে যায়। খুনি বের হয়ে যেতেই দুইটা মেয়ে অডিশন দিতে পাসকোড দিয়ে ভিতরে ঢুকতেই বিরাটের লাশ দেখে পুলিশকে খবর দেয়। মেয়েরা পুলিশকে জানায় তারা 11:30টায় এখানে এসে এসব দেখেছে। কমিশনার অরুণ বিরাটের লাশ দেখতেই তার পুরনো এক কেসের কথা মনে পড়ে যায়। 25 বছর আগে সে এমনই কিছু লাশ দেখেছিল। ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর পল্লবী জানায় পুলিশকে ওই দুটো মেয়ে কল করেছিল। বিরাটের অর্ডার অনুযায়ী পুরো বিল্ডিং এর সিকিউরিটি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়, তাই তেমন কোনো ক্লু পাওয়া যায়নি। অরুণ বিরাটের লাশটা ভালো করে দেখে দ্রুত হায়দ্রাবাদ সেন্ট্রাল জেলে কল দিয়ে নিশ্চিত হয় যে সেই আসামি জেলে আছে কিনা। কনস্টেবল দেখে বলে সে এখানে আরামে ঘুমাচ্ছে। সকাল হতেই জেলের কিচেনের হেড জিনাত আসমিতা আর কল্যাণীকে ঠিকভাবে রান্না করতে বলে। তখনই কনস্টেবল এসে জানায় জেল সুপারিনটেন্ডেন্ট শাকুন্তলা তাকে ডেকেছে। শাকুন্তলা রুমে আসতেই খবরে দেখে ক্রাইম রিপোর্টার সুরিয়া বলছে 50 টাকার এই নাইলনের দড়ি দিয়ে বলিউডের 90 স্টার বিরাটকে মারা হয়েছে। এমন খবর দেখে জিনাত বেশ ভরকে যায়। শকুন্তলা জিনাতকে বলে গত রাতে কমিশনার অরুণ খাত্রী কল দিয়ে তোমার কথা জিজ্ঞেস করছিল। বেশ কয়েক বছর আগে তুমি এখানে এসেছিলে। তোমার মতো ভালো কয়েদি আমি দ্বিতীয়টা দেখিনি। তবে আমি জানি না এখানে আসার আগে তুমি কে ছিলে, কি করছিলে। এসব কি তোমার সেই অতীতের সাথেই জড়িত? তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। জিনাত বলে আমি শুধু একটা মেসেজ দিতে চাই। এদিকে সুরিয়া অরুণের সাথে দেখা করতে এসে বলে সেই পুনেতে দেখা 25 বছর পর আবারও দেখা হলো। তবে এক জ্ঞানী ব্যক্তি বলেছিল একবার হলে দুর্ঘটনা, দুইবার হলে সেটা কাকতালীয়, কিন্তু 3বার হলে এটা কোনো শত্রুর কাজ। প্রথমে খুন হয়েছিল মাঝগাঁওতে, দ্বিতীয় খুন হয়েছে কালা দেবীতে, আর তৃতীয় খুন হয় বিরাট, তাও আবার একদম একই প্যাটার্নে। মনে হয় পুনের সেই 25 বছর আগের সিরিয়াল কিলার এবার মুম্বাইতে শিকারে নেমেছে। অরুণ বিরক্ত হয়ে বলে এসব হাওয়ায় ভাষা খবর দিয়ে মানুষকে ভয় দেখানোর কি দরকার? সুরিয়া সন্দেহ নজরে তাকিয়ে বলে 25 বছর আগে
আগে আপনি ওই সিরিয়াল কিলারকে ধরতে পারেননি, তবুও ডিপার্টমেন্ট আপনাকে প্রমোশন দিল কেন, সেটা আমার কাছে আজও একটা রহস্য। তবে চিন্তা করবেন না, এবার এই রহস্য আমি সমাধান করব বলেই রেগে বের হয়ে যায়। রাতে কালো হুডি আর মুখোশ পরা এক লোক লুকিয়ে দরজার লক খোলে। বাসার ভেতরে ঢুকে দেখে ছোট মেয়েটা আরামে ঘুমাচ্ছে। উপরের বেডরুমে আসতেই দেখে স্বামী স্ত্রীও আরামে ঘুমাচ্ছে। মুখোশ খুলতেই বেশ গম্ভীর চেহারা আর উস্কো খুস্কো চুলের এক লোককে দেখা যায়। তাহলে কি এই লোকই সেই সাইকো কিলার? পরের দিন সকাল হতেই অরুণ জিনাতের সাথে দেখা করতে আসে। তবে সে ওয়ার্ডেনের সামনে তাকে জিনাত বললেও ওয়ার্ডেন চলে যেতেই মিসেস সীমা দেশপান্ডে বলে ডাকে। তার মানে এটাই আসলে জিনাতের নাম। সে কোনো একটা কারণে তার পরিচয় বদলে ফেলেছে। অরুণ বলে, তুমি মেসেজে বলেছো তুমি আমাকে সাহায্য করতে পারবে, তাই চলে আসলাম। সীমা হেসে বলে, আপনি ভেবেছিলেন আমি জেল থেকে পালিয়ে মুম্বাইতে গিয়ে খুন করছি, তাই না? আপনি সবসময় আমাকে একটু বেশিই চালাক মনে করেন। তবে আপনি আমার এক ডাকে এখানে এসেছেন, তার মানে খুন একটা নয় বরং আরো অনেকগুলো হয়েছে। অরুণ বলে, হ্যাঁ, মোট 3 জনকে একইভাবে মারা হয়েছে। তাহলে কি কেউ তোমাকে কপি করার চেষ্টা করছে? সীমা বলে, তা জানি না সে ছেলে নাকি মেয়ে, তবে এইটুকু জানি যে আমি তাকে ধরতে সাহায্য করতে পারবো, কারণ আপনাদের হাতে সময় কম আর আমি ওই খুনির মতো ভাবতে পারবো যেটা আর কেউ পারবে না। তাই আপনার আমার সাহায্যের দরকার, তবে তার বদলে আমারও কিছু একটা লাগবে। অরুণ তার সিনিয়রকে বিষয়টা জানাতেই সে বেশ রেগে যায়। অরুণ বুঝিয়ে বলে, মিডিয়া থেকে বহু কষ্টে এই খুনগুলোর কথা লুকিয়ে রেখেছে। একবার সব জানাজানি হয়ে গেলে আমরাই বিপদে পড়বো, তাই মিডিয়া জানার আগেই ওই কপিকাট কিলারকে ধরতে হবে। আর এই ব্যাপারে মিসেস দেশপান্ডেই কেবল আমাদেরকে সাহায্য করতে পারবে। সিনিয়র রেগে বলে, ভুলে যেও না সে 25 বছর আগে একটা সিরিয়াল কিলার ছিল। এমন ভাবে বলছো যেন সে সাধা সিধে গৃহিণী ছিল। অরুণ বলে, সে সাধারণ এক গৃহিণী ছিল, তবে পুনেতে তার ছোট একটা রেস্টুরেন্টও ছিল। আমার প্ল্যান হলো ডিআরই অফিসে একটা গেস্ট হাউস আছে যার চারপাশে জঙ্গল আছে। সেই লোকেশন খুব সহজেই সিকিউর করা যাবে। সীমাকে আমরা ওখানেই রাখবো। তবে আপনি চিন্তা করবেন না, এই খবর লিক হলে সব দোষ আমার উপর দিয়ে দেবেন। সিনিয়র বলে, সাবধান থেকো, এক কিলারকে ধরতে গিয়ে আরেকজনকে পালানোর সুযোগ করে দিও না। এদিকে মুম্বাইয়ের এক লোকাল বস্তিতে রেড দিয়ে কিছু ড্রাগ ডিলারদেরকে ধরা হয়। এই ডিলের বসের ডান হাত রাঘু পালাতে গেলেও পুলিশের কাছে ধরা পড়ে প্রচন্ড রেগে যায়। কিছুক্ষণ পর রাঘুকে সন্দীপের রুমে আনলে সন্দীপ তার হাতকড়া খুলে বলে, এসিপি তেজাস, আপনার সিক্রেট মিশনটাকে এভাবে নষ্ট করার জন্য সত্যি সরি। তেজাস রেগে বলে, রাঘু সেজে ওদের বিশ্বাস অর্জন করে আজই জানতে পারতাম ড্রাগ ডিলের আসল মাস্টার মাইন্ডকে। তোমাদের জন্য আমার 3 মাসের কষ্ট মাটি হয়ে গেল। কিছুক্ষণ পর কমিশনার অরুণ এসে তেজাসকে বলে, তোমার মিশন নষ্ট করার জন্য সরি, তবে তোমাকে এর থেকেও বড় একটা কেস দেওয়া হবে যেটা তোমার পুরো জীবন বদলে দিবে। বলেই কিছু ফাইল দিয়ে বলে, এই ফাইল থানার বাইরে যাবে না, তাই মন দিয়ে পড়ো। বলেই দরজা আটকে চলে যায়। তেজাস মন দিয়ে ফাইল পড়তে বসে দেখে সেখানে মিসেস দেশপান্ডে মানে সীমার ছবি দেওয়া। এদিকে সীমা তখন কিচেনের এক ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে চাষ করা লাল মাশরুম তুলে গুঁড়া করে একটা কাগজের প্যাকেটে ভরে তার ছোট জামার মধ্যে একটা চিরকুট আর সেই প্যাকেট দিয়ে সেলাই করে দেয়। সীমার সকল ভিকটিম আর তার এসব ভয়ানক খুনের প্যাটার্ন দেখে তেজাস বেশ অবাক হয়ে যায়। ফাইল পড়া শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। অরুণ রুমে এসে মুম্বাইতে হওয়ার 3টা কেসের ফাইল দিয়ে বলে, এদেরকেও একইভাবে মেরে আয়নার সামনেই রাখা হয়েছে। তেজাস হতবাক হয়ে বলে, তাহলে কি সীমাকে কপি করে কেউ এই খুনগুলো করেছে? সীমা দেশপান্ডের কোর্ট অর্ডারে লেখা যে সে এখন হায়দ্রাবাদ জেলে নতুন নাম আর পরিচয় থাকছে। বিষয়টা এমন কেন? অরুণ বলে, সীমা যখন তার 8 নম্বর খুন করে তখন হঠাৎই একদিন তাকে ধরে ফেলি। আমি জানতাম আগের 7টা খুন সীমাই করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে কেবল একটা খুনেরই প্রমাণ ছিল। বাকি 7টা খুনের স্বীকারোক্তি সীমা নিজেই দিয়েছিল। তবে তার শর্ত ছিল তাকে নতুন নাম পরিচয় আর নতুন এক শহরের জেলে পাঠাতে হবে। এরপর জিনাতের পরিচয়ে তাকে হায়দ্রাবাদ জেলে পাঠানো হয়। সেখানে সে তার স্বামীর খুনের আসামি হিসাবে আছে। এই জন্যই তার বিষয়ে তুমি এই ফাইল ছাড়া আর তেমন কোনো তথ্যই পাবে না। যাদের পুনের সিরিয়াল কিলিং এর কথা মনে আছে তারা ভাবছে সীমা 25 বছর আগে গায়েব হয়ে আবারও ফিরে এসেছে। আমরা এখনো এই সিরিয়াল কিলিং গুলো মিডিয়া থেকে লুকিয়ে রেখেছি, তাই আমাদেরকে এই কেস আনঅফিসিয়ালি সলভ করতে হবে। খুনি যেহেতু সীমাকে ফলো করছে তাই সে আরো 5টা বা তার বেশিও খুন করতে পারে। এই জন্যই মিসেস দেশপান্ডেকে আমাদের তদন্ত টিমে এনে ওই খুনিকে ধরতে হবে। আমি জানি সীমা খুবই ভয়ানক, তবে আমাদের এবার এমন কিছুই করতে হবে, মানে এক সাইকো কিলারকে
দিয়ে আরেক সাইকো কিলারকে ধরতে হবে, যা এই হিস্ট্রিতে কেউ করেনি। আর সীমাকে সিকিউর রাখার ব্যবস্থাও হয়ে গেছে। তেজাস কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, এই কেসের জন্য আমাকেই কেন বেছে নিলেন? অরুণ বলে, কারণ তুমি তোমার কাজকে ভালোবাসো, সৎ এবং সকল ডিপার্টমেন্টে তুমি কাজ করেছো। এখন গিয়ে রেস্ট নাও, কারণ এরপর আর বিশ্রামের সময় পাবে না। রাতে দিব্যা আর তার বেস্ট ফ্রেন্ড আনভি তাদের সেলুনে কাজ করছিল। হঠাৎই তেজাস এসে আনভি আর দিব্যাকে সারপ্রাইজ দিলে দুইজনেই হতবাক হয়ে যায়। তেজাস তাদেরকে হাক করে বলে সে আপাতত আর গায়েব হবে না। দিব্যা বলে, তোমরা বাড়ি যাও, আমি পার্লার বন্ধ করে দিব। এতদিন পর স্বামীকে পেয়ে আনভি অনেক খুশি। কিছুক্ষণ পর তেজাসের সাথে তার আজুবা মানে নানা দেখা করতে আসলে তেজাব জানায় তার এবারের মিশন আরো ভয়ঙ্কর আর ঝুঁকিপূর্ণ। তাকে কমিশনার অরুণ নিজে ডেকে কাজ দিয়েছে, তবে কাকে ধরার জন্য এই মিশন সেটা সে কাউকে বলতে পারবে না। এদিকে জেলে সীমার পেটে প্রচুর ব্যথা উঠলে তাকে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়, তবে তার অ্যাম্বুলেন্সকে কালো একটা গাড়ি ফলো করতে থাকে। কিছু দূর গিয়ে থামতেই কালো গাড়ি থেকে অফিসার ওমকার আর তার অ্যাসিস্ট্যান্ট বের হয়। ওমকার সীমার হাতে হাতকড়া পরিয়ে দেয় আর অপরজন গাড়ির নম্বর প্লেট বদলে দেয়। তবে সীমা রহস্যময়ী এক হাসি দেয়, যেন তার মাথায় চলছে ভয়ানক কোনো প্ল্যান। সীমাকে যে গেস্ট হাউসে রাখা হবে সেখানে সিকিউরিটি ক্যামেরা আর স্পিকার বসানো হয়, এমনকি দরজায় গ্রিলের মতো দরজা দিয়ে তালার ব্যবস্থা করা হয়। ফুল সিকিউরিটিতে সীমাকে গেস্ট হাউসে আনা হলে এত বছর পর খোলা বাতাসে এসে সে অবাক হয়ে তাকায়। ফুল বডি চেক আপ করে তাকে ভেতরে আনা হয়। বহু বছর পর নিজেকে রঙিন জামায় দেখে অবাক হয়ে দেখে রুমে ক্যামেরা আছে, তাই তার সেই ছোট জামাটা চুল মোছার বাহানায় তোষকের নিচেই লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর অরুণ আর তেজাস সীমার সাথে দেখা করতে আসলে সীমার মুখে মুচকি একটা হাসি দেখে তেজাসের বেশ বিরক্ত লাগে। সীমা বলে, এমন সুন্দর বাসায় আনার জন্য ধন্যবাদ। আর কিছু বলতেই যাবে তার আগেই তেজাস বিরক্ত হয়ে ক্রাইম সিনের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এখানে নতুন কিছু দেখেছে কিনা। সীমা খুব সাবলীল ভাবেই হেসে বলে, ছবি দেখে কিছুই বোঝা যাবে না, সত্যিকারের সাহায্য চাইলে আমাকে ক্রাইম সিন দেখাতে হবে। শুরুটা হবে বিরাটের ক্রাইম সিন দেখে। এমন এক সিরিয়াল কিলারকে বাড়িয়ে নেওয়া ঝুঁকিপূর্ণ, তাই তেজাস রাজি হয় না। তবে অরুণ বলে, কেস জলদি সলভ করতে হলে এটা করতেই হবে। তেজাস রেগে তাকাতেই দেখে সীমা তখনও তার দিকে তাকিয়ে শয়তানি এক হাসি দিচ্ছে, যেন তার মাইন্ডে এমন প্ল্যান চলছে যা কেউ ভাবতেও পারবে না। এদিকে কালো পোশাকের রহস্যময় সেই লোক তখন সেই বাসার লোকটাকে শিকল দিয়ে বেঁধে রাখে। সীমাকে কালো বোরখা পরিয়ে বিরাটের ফ্ল্যাটে আনা হয়। সীমা ভালো করে ক্রাইম সিনটা দেখে। সেই কল্পনায় বিরাটের লাশ তার সামনেই দেখতে পায়। এরপর টেবিলে রাখা সকল এভিডেন্স দেখে ক্রাইম সিনের ছবি দেখে বলে, এটা তো আমার তৃতীয় খুনের হুবহু কপি। অরুণ বলে, হ্যাঁ, ভিকটিম ছিল রাজনীতিবিদ, সে বাচ্চাদের সাথে বাজে কাজ করত। সীমা বলে, তাকে খুন করার পর তার হাতে আমি মানব সেবার অ্যাওয়ার্ড ধরিয়ে দিয়েছিলাম, আর সেই খুনের বর্ণনা আমি শুধু আমার স্বীকারোক্তিতেই একবার বলেছিলাম। তার মানে সে আমার ফাইল পড়েছে, না হলে এসব কথা এত সহজে কারোর পক্ষে জানা সম্ভব না। তেজাস হতবাক হয়ে বলে, এই ফাইল আমি আর স্যার বাদে মোট 5 জন পড়েছে, এখন তাহলে তাদের লিস্ট চেক করতে হবে। তেজাস বেশ বিরক্ত নিয়ে বলে, আপনি এই ছবি সেফ হাউসে দেখেছিলেন, তাহলে এখানে এসে এসব বলার কি মানে? সীমা বরাবরের মতোই রহস্যময়ী হাসি দিয়ে বলে, বহুদিন জেলে ছিলাম তো, তাই জং ধরে গেছে, এই জন্যই ক্রাইম সিনে এসে খুনির মতো ভেবে ক্লু বের করলাম। তবে এখন আমার আরেকটা সাহায্য লাগবে। পরের দিনই অরুণের কথা মতো রান্নাঘরে গ্যাসের চুলা, সিলিন্ডার আর সবজি চলে আসে। অফিসার ওমকার রেগে বলে, কমিশনার স্যার তোমাকে বিশ্বাস করে, তাই তোমাকে এত সুবিধা দেওয়া হচ্ছে, আমি হলে তোমাকে এখানে পাও রাখতে দিতাম না। সীমা মনের আনন্দে সবজি কাটতে থাকে আর ওমকার তার উপর নজর রাখে। পরের দিন সকালে লিস্ট দেখে তেজাস জানায়, যারা সীমার ফাইল পড়েছে সেই 5 জনের মধ্যে 3 জন মারা গেছে, বাকি 2 জনের একজন হলো উকিল, যার বয়স 75 বছর, সে তো বহু আগেই ফাইলটা জ্বালিয়ে দিয়েছে। এখন বাকি আছে শুধুমাত্র অরুণ আর ডিফেন্স লয়ার জিহান দারুওয়ালা। জিহানের বাসায় আসতেই জিহান তার লকার খুঁজে দেখে, যেখানে তার সব সিক্রেট ফাইল থাকে সেখানে শুধু মিসেস দেশপান্ডের ফাইলটাই নেই। জিহান রেগে বলে, মনে হয় আমার ভাগ্নে হোস ওই ফাইল সরিয়েছে। আসলে আমার বোন মারা যাওয়ার পর হোসকে আমার সাথে কাজে নিয়ে নেয়। তার 30 বছর বয়স হয়ে গেছে, তবে আজও সে জীবনে কিছুই করতে পারেনি। সারা রাত জেগে থাকে আর দিনে পড়ে পড়ে ঘুমায়। একটু পরেই সে আসবে। তখনই বাইরে হোসের কণ্ঠ শুনে জোহান জানালায় দাঁড়িয়ে দেখে হোস এসে গেছে। নতুন এই গাড়ি দেখে হোস বেশ অবাক হয়ে তাকায়। তেজাস রেগে বন্দুক বের করে তাক করতেই হোস স্কুটি নিয়ে পালিয়ে যায়। তেজাস দ্রুত কন্ট্রোল রুমে কল দিয়ে হোসের স্কুটির
নম্বর জানিয়ে জোহানকে হোসের রুম দেখাতে বলে। অপরদিকে সীমা মনের আনন্দে রান্না করছে। তেজাস পুরো রুম খুঁজেও কিছুই পায় না। ওয়াশরুমে এসে আশপাশটা ভালো করে লক্ষ্য করতেই দেখে ফ্লাশের নব নষ্ট হয়ে আছে, সেখান থেকে পানি পড়ছে। তাই কৌতূহলবশত ঢাকনা তুলতেই দেখে পলিথিনে মোড়ানো কিছু কাগজ রাখা। সেই পলিথিনের প্যাচ খুলতেই দেখা যায় অনেকগুলো চিঠি। আর এই চিঠি মিসেস দেশপান্ডে মানে সীমাই হোসকে উদ্দেশ্য করে লিখেছে। সীমা তখন এক গাদা খাবার রান্না করেছে, তাই পুলিশের টিমের বাকিদেরকে খেতে বলে। কিন্তু একজন সিরিয়াল কিলারের রান্না কি পুলিশ অফিসাররা কখনো খাবে? তেজাস এই চিঠিগুলো অরুণকে দেখিয়ে বলে এর মানে সীমা হোসের সাথে যোগাযোগ রাখছিল। আসলে এই সব তারই প্ল্যান। সে তার প্ল্যানে আমাদেরকে ফাঁসিয়েছে। সীমা তখন তৃপ্তি করে খেতে খেতে বরাবরের মতোই শয়তানি একটা হাসি দেয়। তাহলে কি এই কপিকাট কিলারকে সীমা নিজেই পাঠিয়েছে? তাহলে কি তার মাথায় আরো ভয়ানক কোনো প্ল্যান চলছে? আসলে এই সীমা তার এই হাসির পেছনে কি লুকাচ্ছে? গল্প চলে আসে 2020 সালে হায়দ্রাবাদ জেলে। আস্মিতা ভিজিটার রুমে ঢোকার সময় লুকিয়ে গার্ডের হাতে একটা চিঠি দেয়। জেলের সামনে দাঁড়াতেই হোস জিজ্ঞেস করে উনি কি আমার চিঠি পেয়েছে? আমি কি কোনো উত্তর পাবো না? আস্মিতা বলে এখান থেকে বের হলে গার্ড তোমাকে চিঠিটা দিয়ে দিবে। হোস অনেক খুশি হয়ে বলে আমি সামনের সপ্তাহে আর একটা চিঠি নিয়ে আসবো। এর পরের সপ্তাহে হোস আরেকটা চিঠি পাঠালে আস্মিতা সেই চিঠিটা এনে মিসেস দেশপান্ডে মানে সীমার হাতে দেয়। চিঠি খুলতেই সীমা দেখে হোস লিখেছে। সীমা যেন এটা বুঝতে পারে যে হোস আসলে তারই মতো। এমনকি হোস নিজেকে সীমার বন্ধু বলে দাবি করে। সীমা বেশ গভীর ভাবনায় ডুবে যায়। বর্তমানে তেজাস সীমাকে হোসের ওয়াশরুম থেকে পাওয়া তার লেখা চিঠিগুলো দেখিয়ে জিজ্ঞেস করে এখানের এই চিঠিগুলো আপনার এবং হোসের মধ্যে আদান প্রদান হয়েছে। আপনার বন্ধুর ব্যাপারে এখন আপনিই সব বলুন। সীমা বলে জানি না কিভাবে হোস জানতে পেরে যায় যে আমি হায়দ্রাবাদ জেলে আছি। সে আমার সাথে দেখা করতে চাইলে আমি আস্মিতাকেই পাঠিয়ে দেই। হোস আস্মিতাকে বলেছিল আমি যদি ওর চিঠির জবাব না দেই তাহলে সে আমার পরিচয় সবাইকে জানিয়ে দিবে। তেজাস রেগে বলে আপনি মিথ্যা বলছেন। সীমা বলে আপনি ওর চিঠি পড়লেই বুঝতে পারবেন ওর মাথায় সারাদিন খুবই অদ্ভুত সব কল্পনা ঘুরপাক খায়। তেজাস রেগে বলে নিজের বসকে সামনে বসিয়ে নখ উপড়ে ফেলে টর্চার করার মতো এমন আরো অনেক জঘন্য কল্পনার কথা হোস আপনাকে বলেছিল, আর আপনি সেগুলোতে বাহবা জানিয়ে সমর্থন করেছেন। সীমা বলে এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায়ও ছিল না। হোসের ফ্যান্টাসি লিস্ট অনেক লম্বা ছিল। তেজাস বলে কিন্তু যে সেই তিনজনকে খুন করেছে তাদের একজনের কথাও সে এই চিঠিগুলোর কোথাও লেখেনি। আসলে আপনি এই শয়তান জন্ম দেওয়ার জন্য নিজেই দায়ী। সীমা বলে কিছু সাইকো মুখে মুখে অনেক কিছুই বলে কিন্তু বাস্তবে কিছুই করে না। অরুণ বলে হোস নিশ্চয়ই আরো খুন করবে। ওর ব্যাপারে তুমি যা জানো আমাকে বলো। সীমা বলে ওর সাথে আমার কখনোই সামনাসামনি দেখা হয়নি, দেখা হলেই বলতে পারতাম। আপনারা বরং এই চিঠিগুলো এখানেই রেখে যান। এই চিঠির মধ্যেই হোসের ব্যাপারে উত্তর আছে। তেজাস অরুণের সাথে আলাদা কথা বলতে বাইরে আসলে অস্থির হয়ে বলে ওই মহিলা আমাদেরকে মিথ্যা বলছে, একবার থার্ড ডিগ্রি দিলে সব সত্যি বলে দিবে। অরুণ বলে আমি 25 বছর আগেই সেটা ট্রাই করেছি, টানা 3 দিন ওকে নির্মম ভাবে মারা হয়েছে, আর এর উত্তরে সে শুধুমাত্র ওই রহস্যময় হাসি হেসেছে। ধৈর্য ধরো, সে নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে। এদিকে হোস গাড়ি নিয়ে জঙ্গলের মাঝের একটা ভাঙা বাড়িতে আসে। সেখানে আগে থেকে কিডন্যাপ করা সেই লোককে বেঁধে রেখেছে। হোস লোকটার মুখ থেকে প্যাকেট সরিয়ে ব্যাগ থেকে নাইলনের দড়ি বের করে। এটা দেখে ভয়ে লোকটা বাঁচার জন্য আকুতে মিনতি করতে থাকে। হোসের চোখে মুখে পৈশাচিক আনন্দ ফুটে ওঠে। পরের দিন সকালে ইন্সপেক্টর পল্লবী অরুণকে বলে অ্যাক্টর বিরাটের কেসের ক্রাইম সিনে তার লাশ যেভাবে আয়নার সামনে রাখা ছিল সেটা দেখেই আমার সন্দেহ হয়। এরপর আমি আরো কিছু থানায় খোঁজ নিয়ে জানতে পারি যে এরকম আরো 2টা কেস আছে যেখানে একই প্যাটার্নে খুন করা হয়েছে, মানে এটাও ওই সিরিয়াল কিলারেরই কাজ। তবে ওই কেসে কেউ এই গ্লুর ব্যবহারটা লক্ষ্যই করেনি। শুধুমাত্র বিরাটের কেসের ক্ষেত্রেই তার চোখ খুলে রাখার জন্য নর্মাল স্টেশনারি গ্লু ব্যবহারের বিষয়টা আমার নজরে পড়েছে। অরুণ বলে তুমি খুবই ভালো কাজ করেছো। পল্লবী বলে আমি আসলে এই কেসে কাজ করতে চাই। মুম্বাইতে এমন সিরিয়াল কিলিং কেস
অনেক রেয়ার। সব থেকে বড় ব্যাপার হলো এই কিলার উচ্চ মধ্যবিত্ত ক্লাসের মানুষদেরকে টার্গেট করে। অরুণ বলে আমি এই ব্যাপারে পরে ভেবে দেখব, কিন্তু আপাতত এই ইনফরমেশন কারোর সাথেই শেয়ার করবে না। এদিকে সীমা রান্না করতে করতে হোসের চিঠিতে বলা কথাগুলোই ভাবছে। হঠাৎ কিছু একটা মনে হতেই দ্রুত চিঠিগুলো নিয়ে সেখান থেকে দুইটা চিঠি আলাদা করে। সেখানে একটা তারিখ দেওয়া 12 জুলাই 2024। সীমা ওমকারকে দিয়ে তেজাসকে কল করে বলে হোসের চিঠিতে সবসময় সবার প্রতি রাগ ফুটে উঠত, কিন্তু যখন সে আমাকে নিজের বন্ধু বলে মনে করা শুরু করে তখন সে অনেক শান্ত হয়ে যেত। হঠাৎ একদিন তার চিঠি আসা বন্ধ হয়ে যায়। 12 জুলাইয়ের পর সে জেলে আসাও বন্ধ করে দেয়। এরপর 17 আগস্ট তার আরেকটা চিঠি আসে, যেখানে সে আরো বেশি রেগেছিল। আমার মনে হয় এই মাঝের সময়টায় হোস কোনো নতুন বন্ধু বানিয়েছিল, যে ওকে এমন কিছু বলেছিল যে হোস আরো বেশি রেগে যায়। ওর সেই বন্ধুকে খুঁজে বের করার চেষ্টা করেন। তেজাস জিহানের কাছে এসে জিজ্ঞেস করে 12 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত হোস কোথায় ছিল, ওর কি কোনো বন্ধু ছিল? জিহান বলে হোস মুম্বাইয়ের বাইরে একদিনও টিকতে পারবে না। স্কুল কলেজে কোথাও ওর কোনো বন্ধু ছিল না। জুলাই মাসে সে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি পেয়েছিল। সেখানকার একটা ছেলে তাকে প্রায় বাসায় পৌঁছে দিত। আমি ভেবেছিলাম অবশেষে হয়তো তার কোনো বন্ধু হয়েছে, কিন্তু কয়েকদিন পরেই সেই ছেলেটাও আসা বন্ধ করে দেয়। কোম্পানির নাম তো জানি না, কিন্তু কোম্পানির লোগোতে একটা লাল রঙের ঈগল ছিল। তেজাস দ্রুত তার টিমকে সেই কনস্ট্রাকশন কোম্পানির ব্যাপারে খোঁজ করতে বলে। কোম্পানির খোঁজ পেতেই তেজাস সেই কোম্পানির সাইট ম্যানেজারকে হোসের ব্যাপারে জিজ্ঞেস করতেই সে বলে ওই যতীনের কথায় ওকে কাজে রাখাটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। যতীন আমাদের প্রজেক্ট সুপারভাইজার। তেজাস জিজ্ঞেস করে হোস কি তার বন্ধু ছিল? ম্যানেজার বলে হোস যতীনকে তার বন্ধু মনে করত, কিন্তু যতীন যেদিন থেকে হোসের পাগলামি বুঝতে পারে সেদিন থেকেই সে হোসকে ইগনোর করতে শুরু করে। জানি না কেন যেন সোমবার থেকে যতীনকে পাওয়া যাচ্ছে না। শুক্রবার তার স্ত্রীর জন্মদিন উপলক্ষে ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল, কিন্তু এরপর আর ফেরেনি। তেজাস যতীনের বাসার অ্যাড্রেস নিয়ে দ্রুত সেদিকে আসে। হোস বাইরে থেকে খাবার এনে সোজা যতীনের বাড়ি ঢুকে পড়ে। ডাইনিং রুমে যতীনের মেয়ে আর স্ত্রী জয়াকে হাত মুখ বেঁধে রাখা। প্লেটে খাবার বেড়ে সে জয়া আর বাচ্চা মেয়েটার সামনে রাখে। হোসের মুখেও একটা শয়তানি হাসি। এরপর তাদের মুখের উপর থেকে প্যাকেট সরিয়ে বলে বেস্ট রেস্টুরেন্ট থেকে খাবার এনেছি। জয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলে ওকে ছেড়ে দাও, বদলে আমাকে রেখে দাও। হোস বলে যতীন একটা ভালো স্বামী বা বাবা কোনোটাই হতে পারেনি, কিন্তু আমি সব হয়ে দেখাবো। বলেই সে ইশারায় খাবার খেতে বলে। জয়া ভয়ে ভয়ে খাবার খাওয়া শুরু করে, কিন্তু বাচ্চা খাচ্ছে না দেখে হোস রান্নাঘর থেকে আইসক্রিম আর ব্রাউনি আনতে যায়। পুলিশ তখন চারিপাশ থেকে যতীনের বাড়ি ঘিরে ফেলেছে। তখনই হোস জানালা থেকে পুলিশ অফিসারকে দেখে দ্রুত চাকু নিয়ে বাইরে আসতেই দেখে জয়া আর তার মেয়ে পালানোর চেষ্টা করছে। হোস তেড়ে আসতে গেলেই তেজাস তার টিম নিয়ে ঘরের ভিতরে ঢুকে হোসকে গ্রেফতার করে সোজা থানায় আনে। থানায় অরুণ সিসিটিভি ফুটেজ দেখে হোসের উপরে নজর রাখছে। তেজাস হোসের সামনে জুস রেখে বলে মিসেস দেশপান্ডে বলল তোমার নাকি এই জুসটা ভালো লাগে। এমনিতেও তখন বন্দুক শুধুমাত্র তোমাকে ভয় দেখানোর জন্যই তাক করেছিলাম, তোমাকে আঘাত করার কোনো ইচ্ছা আমার নেই। বন্ধু হলে আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে। এমনিই তো তোমার বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। বলেই সীমার লেখা চিঠিগুলো দেখায়। হোস খুশি হয়ে বলে আমরা আসলে নিজেদের স্বপ্ন আর কল্পনাগুলোকে শেয়ার করতাম। জীবনে বন্ধুর অনেক প্রয়োজন, আর সীমা ছিল আমার সেই বন্ধু। তেজাস বলে এই জন্যই কি তুমি তোমার বন্ধু যতীনকে মেরে ফেলেছো? এটা শুনে হোস অনেক রেগে যায়। তেজাস বাকি দুজনের লাশের ছবি দেখিয়ে বলে তুমি নিজের আঙ্কেলের লকার থেকে সীমার ফাইল চুরি করে ঠিক তার মতো করেই সবগুলো খুন করেছো। এমনকি তৃতীয় জনের হাতে সেই অ্যাওয়ার্ডটাও ধরিয়ে দিয়েছিলে। এবার সব সত্যি স্বীকার করে নাও। হোস বলে আমি সীমার সাথে দেখা করতে চাই, তাহলেই আমি সকল স্বীকারোক্তি দিয়ে দিব। রাতে তেজাস সীমার সাথে দেখা করতে আসলে সীমা বলে আপনি তো হোসকে ধরে ফেলেছেন, তাহলে কি আবারও আমাকে জেলে ফেরত যেতে হবে? তেজাস বলে না, হোস আপনার সাথে দেখা করতে চায়। ও আমাদেরকে এখনো বলেনি যে ও যতীনের লাশ কোথায় রেখেছে। যদি যতীন বেঁচে থাকে তাহলে ওকে বাঁচানোর জন্য আপনার হোসের সাথে দেখা করাটা জরুরি। সীমা রাজি হয়ে গেলে হোসকে সীমার কটেজে আনার ব্যবস্থা করা হয়। গার্ড টেবিলের নিচে একটা স্পিকার ফিক্স করে দেয় যেন তারা কন্ট্রোল রুম থেকে সব কথা শুনতে পারে। তেজা সীমাকে বলে ও আপনার সাথে একা দেখা করতে চেয়েছে, কোনো সমস্যা হলে আমরা কন্ট্রোল রুম থেকে সব শুনবো। সীমা সেই রহস্যময় চাহনি দিয়ে বলে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি। কিছুক্ষণ পরেই হোসকে আনলে সামনে সীমাকে দেখে হোস খুশি হয়ে বলে আমার বিশ্বাস হচ্ছে না যে আমি আপনার সামনে বসে আছি। মনে হচ্ছে যেন
সীমা কোনো সেলিব্রিটি। সীমা বলে, যেভাবে তুমি আমাকে নকল করেছো তাতে তো আমার নিজেরই কপিক্যাটের সাথে দেখা করার ইচ্ছা হয়েছে, তাহলে বলো তোমার এসব করে কেমন লাগছে। হোস বলে, আমি যখন ওদেরকে মারছিলাম তখন বারবার আমার আপনার কথাই মনে হচ্ছিল। ওরা যখন আমার কাছে বাঁচার জন্য ভিক্ষা চাচ্ছিল তখন নিজেকে অনেক শক্তিশালী মনে হচ্ছিল। আপনার কারণেই আমি জীবনে প্রথমবার এতটা খুশি অনুভব করছি। এজন্যই আপনার সিক্রেট সারা জীবন আমার কাছে সুরক্ষিত থাকবে। সিক্রেটের কথা শুনতেই সীমার হাসি মাখা রূপটা বদলে যায়। কন্ট্রোল রুমে তেজাসেরও বিষয়টা খটকা লাগে। হোস তার ভুল বুঝতে পেরে বলে, আপনাকে রাগিয়ে দেওয়ার জন্য সরি। সীমা বলে, আমি তোমার চিঠিগুলো পড়েছি, তুমি বলতে তুমি সবসময় সত্য বলো, তাহলে এখন সব সত্য বলে দাও। তুমি আমার কোনো কাজ কপি করনি, আর না তুমি কাউকে খুন করেছ। হোস বারবার অস্বীকার করতে থাকলে সীমা বলে, তুমি যাদেরকে মেরেছো তাদের নামও তুমি জানো না। তোমার পুরো জীবনটাই আসলে একটা মিথ্যা আর কল্পনা দিয়ে ভরা, যেগুলো সত্যি করে দেখানোর ক্ষমতা তোমার নেই। হোস এবার কুকড়ে গিয়ে কান্না করতে শুরু করে। সীমা তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, এবার ভালো ছেলের মতো বলো যতীন কোথায় আছে। হোস বলে, যতীন লোনাভলার হাইওয়ের পাশের একটা পরিত্যক্ত বিল্ডিং এ আছে। তেজাস দ্রুত তার টিমকে সেখানে পাঠিয়ে দেয়। এদিকে সীমা আচমকাই হোসের হাত করা টেনে তাকে কাছে টেনে কানে কানে কি যেন একটা বলে, কিন্তু তেজাস সেটা শুনতে পায় না, কারণ সীমা তখন টেবিলের নিচের স্পিকারের উপরে হাত রেখে দিয়েছে। সীমার কথা শুনেই হোস অসহায়ের মতো মাটিতে গড়াগড়ি করে কান্না করতে থাকে। এটা দেখে তেজাস দ্রুত সেখানে গিয়ে রেগে সীমাকে জিজ্ঞেস করে, তুমি ওর কানে কি বলেছো। সীমা কোনো উত্তরই দেয় না, শুধুই মুচকি হাসে। অরুণ দ্রুত হোসকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলে তেজাস অরুণকে বলে, এই মহিলা আমাদের সাথে ভয়ানক এক খেলা খেলছে, কিছু তো একটা আছে যেটা সে আমাদের থেকে লুকাচ্ছে। অরুণ বরাবরের মতোই তেজাসকে শান্ত হতে বলে। সীমা বলে, যতীন জীবিত আছে মানে আমার কপিক্যাট এখন তার পরে শিকার খুঁজছে। একটা বারে এক লোক অল্প বয়সী এক মেয়ের সাথে ড্রিঙ্কস করছিল। এদিকে পুলিশ যতীনকে সেই পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করে আনে। পার্টি শেষে লোকটা ওয়েটার সুরেশের হাতে টিপ ধরিয়ে গাড়ির কাছে আসে। পেছন থেকে কপিক্যাট কিলার হাতে নাইলনের দড়ি নিয়ে এগিয়ে যেতে গেলেই একটা ট্রাক আসতে দেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। লোকটা মাতাল হয়ে কোনো রকমে চাবি দিয়ে লক খুলে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে তেজাস সীমাকে বলে, আপনার কারণে আমরা যতীনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। কাল আমার মাথা একটু গরম হয়ে গিয়েছিল। সীমা হেসে বলে, আমি আজ অনেকদিন পর মাটন রান্না করেছি, আপনার টিমের সবাইকে বলুন একটু খেয়ে দেখতে। তেজাস রাজি না হলে সীমা বলে, আপনি এখনো আমাকে বিশ্বাস করতে পারছেন না তাই না। তেজাস বলে, যতই হোক আপনি তো একজন কয়েদি। সীমা হেসে তেজাসকে খাবার বেড়ে দেয়। তেজাস খাবার খেয়ে বলে, অনেক ভালো রান্না হয়েছে। সীমা ধন্যবাদ জানিয়ে সামনে চেয়ারে বসে জিজ্ঞেস করে, আপনি পুলিশ অফিসার কেন হলেন। আসলে আমরা একসাথে কাজ করছি তো, তাই ভাবলাম একজন আরেকজনকে জানলে কাজটা আরো ভালো হবে। আমার ব্যাপারে তো আপনি সবই জানেন। তেজাস বলে, ফাইলে যা আছে শুধুমাত্র তাই জানি। আমি জানতে চাই আপনি মানুষের জান কিভাবে নিতেন। সীমা বলে, আপনি যেই কারণে এই দেশকে রক্ষা করেন আমিও ঠিক একই কারণে খুনগুলো করেছি। তেজাস বলে, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আপনি মানুষ মেরে দেশ রক্ষা করছিলেন। সীমা বলে, আমার জায়গায় আপনি থাকলে তাদের কি মারতেন না। আমি কখনো কোনো খারাপ মানুষকে মারিনি, এমন মানুষকে মেরেছি যারা ছিল সমাজের কীট। তেজাস বলে, হ্যাঁ মারতাম, কারণ অন্যায় করে তার শাস্তি তো পাওয়াই উচিত। সীমা বলে, আমার জায়গায় আপনি থাকলে কি তাদেরকে মারতেন না। তেজাস বলে, হ্যাঁ, কারণ যে অন্যায় করে তার শাস্তি পাওয়া উচিত। সীমা বলে, আমি যাদেরকে মেরেছি তারা সবাই কোনো সাধারণ খারাপ মানুষ ছিল না, বরং এক একটা রাক্ষস ছিল। বিশ্বাস না হলে অরুণকে জিজ্ঞেস করে দেখেন। তেজাস বলে, আমি কেন পুলিশ হয়েছি নিজেও জানি না। আমি আসলে অনাথ। আজোবা মানে আমার নানা ছিল বলেই আমি এখনো বেঁচে আছি। আজোবা আর আমার স্ত্রী এই দুজনকে নিয়েই আমার ছোট্ট দুনিয়া। খাবার খাওয়া শেষ করে তেজাস সীমার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় সে গার্ডের থেকে সব সিসিটিভি ফুটেজ নিয়ে যায়। থানায় এসে তেজাস আইটি অফিসারকে দিয়ে সীমা হোসের কানের বলা কথাগুলো রিকভার করার চেষ্টা করতে থাকে। আইটি ছেলেটা বলে, আমি চেষ্টা করে দেখছি কিন্তু অনেক সময় লাগবে। তেজাস হাসপাতালে কল করে ডক্টর থেকে হোসের আপডেট জানতে চাইলে ডক্টর বলে, হোস কাল আচমকাই অনেক হিংস্র হয়ে গিয়েছিল। এসব আসলে ওর মেন্টাল ব্রেকডাউনের কারণেই হচ্ছে। রাতে তেজাস তার ফ্যামিলির সাথে আজোবার বার্থডে সেলিব্রেট করে। অন্যদিকে এক গার্ড বারান্দায় বসে গান শুনছে। এটা দেখে সীমা জিজ্ঞেস করে, এটা দিয়ে কি গানও শোনা যায়। গার্ড বলে, হ্যাঁ, এটাকে স্মার্টফোন বলে। সীমা বলে, আমি যখন জেলে যাই তখন আমরা বুথ থেকে ফোনে কল করতাম, তুমি আমাকে এই ফোন চালানো শেখাবে। গার্ড ইতস্তত করলে সীমা বলে, কোনো ব্যাপার
ব্যাপার না। এদিকে কপিক্যাট কিলার তার হাতছাড়া হয়ে যাওয়া সেদিনের সেই টার্গেটকে তারই ফ্ল্যাটে নাইলনের দড়ি দিয়ে পেঁচিয়ে রেখেছে। লোকটা একটু নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে করতে সেখানেই মারা যায়। 1978 সালের পুনে সীমা মনের খুশিতে নাচ প্র্যাকটিস করছে, তখনই এক লোক এসে দাঁড়ায়। তার গলায় সিংহের মুখ বসানো একটা লকেট, যেটা দেখে সীমার কানে সিংহের ভয়ঙ্কর গর্জন ভেসে ওঠে। সাথে সাথেই সে ধরফড়িয়ে উঠে বসে কান্না করতে থাকে। নিজেকে সেই ভয়ঙ্কর স্মৃতি থেকে বাঁচাতে দ্রুত যোগা শুরু করে দেয়। না জানি সীমার অতীতে কি ভয়ঙ্কর বাজে স্মৃতি আছে, যার জন্য সে একটা সাইকো কিলার হয়ে গিয়েছিল। মুম্বাইয়ের নাভিতে একটা অ্যাপার্টমেন্টের সামনে মিডিয়া ভিড় করেছে। গতরাতে সেই কপিকাট কিলার আইটি এক্সপার্ট মূর্তিকে তার নিজেরই অ্যাপার্টমেন্টে নির্মমভাবে খুন করেছে। খবর পেয়ে অরুণ ক্রাইম সিনে আসলে তেজাস বলে মার্ডার করার প্যাটার্নটা আগের মতোই। খুনি হয়তো অনেক স্ট্রং, কারণ 86 কেজি ওজনের একজনকে মারা এত সহজ না। আর এবার সে আরো ক্রিয়েটিভ হয়ে গেছে বলেই উপরে সিলিং এ লাগানো আয়নার দিকে ইশারা করে। মানে এবার সে আয়নাকে সিলিং এই লাগিয়ে দিয়েছে। অরুণ বলে খুনি বিরাটকে মারার মাত্র 10 দিনের মাথায় আরেকটা খুন করেছে। আমরা সাধারণ জনতা থেকে এই ব্যাপারটা আর লুকিয়ে রাখতে পারবো না। আমাদের দ্রুত একটা স্পেশাল টিম বানাতে হবে। এই টিমের কেউ যেন সীমার ব্যাপারে জানতে না পারে সেটা খেয়াল রাখবে। খুব দ্রুত স্পেশাল টিমের জন্য একটা অফিসের ব্যবস্থা করা হয়। অরুণ তেজাসকে নিয়ে সেখানে এসে পল্লবীর সাথে তেজাসের পরিচয় করিয়ে দেয়। তেজাস পল্লবীকে বলে ভিকটিমদের প্রোফাইল চেক করে সব ডিটেলস বের করো। সব নেটওয়ার্ককে কাজে লাগিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করো। যত দ্রুত সম্ভব আমাদের ওই কিলারকে ধরতে হবে। অরুণ প্রেস কনফারেন্সে বলে মুম্বাই পুলিশ এই কেসের ইনভেস্টিগেশন করার জন্য একটা স্পেশাল টিম বানিয়েছে। এই টিমের লিডার হলো তেজাস। তেজাসের স্ত্রী আনভি টিভিতে এসব দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ তেজাস আজ পর্যন্ত এই কেসের ব্যাপারে তাকে কিছু বলেনি, অথচ টিভিতে সব জানিয়ে দিচ্ছে। অরুণ জানায় 4টা মার্ডার একটার সাথে আরেকটা কানেক্টেড, হয়তো একজন কিলারই এসব করছে। একজন রিপোর্টার বলে তাহলে কি এটা সিরিয়াল কিলারের কাজ? এদিকে সীমাও সেই গার্ডের ফোনে এই নিউজ দেখছে। এদিকে পিঠে ট্যাটু করাতে করাতে একজন এই নিউজ দেখে কেমন যেন একটা হাসি দেয়। অরুণ বলে আমরা এখনো তদন্ত করছি, তাই চিন্তার কোনো কারণ নেই। আইটির ছেলেটা সীমার সেই অডিও ক্লিয়ার করে তেজাসকে জানাতেই তেজাস অডিওতে শুনে সীমা হোস্টকে বলছে এই নাটকের পর তুমি কারো সামনে নিজের মুখ দেখাতে পারবে না। আগে মানুষ তোমাকে অপদার্থ ভাবতো, আর এখন তারা জানবে তুমি কত বড় মিথ্যাবাদী। এখন তোমার বেঁচে থাকার আর কোনো কারণ নেই, শেষ করে দাও এই খেলা। এদিকে হাসপাতালে হোস একটা ভারী জিনিস দিয়ে জানালার কাঁচ ভাঙে। তেজাস ডক্টরকে কল করে হোসের ক্যাবিন চেক করতে বললে ডক্টর যেতেই দেখে হোস নিজেকে শেষ করে দিয়েছে। এদিকে সীমা সেই গার্ডকে বলে আমার জন্য আপনাদের অনেক কষ্ট করতে হচ্ছে। আমি ভাবছি আজ আপনাদের জন্য মিষ্টি বানাবো। আপনারা এখানে 6 থেকে 7 জন তো আছেন, তাই না? গার্ড হ্যাঁ বলতেই ওমকার এসে সীমার সাথে কথা বলার জন্য সেই গার্ডকেই ধমক দেয়। কিছুক্ষণ পর তেজাস এসে সীমাকে সেই অডিও ক্লিপ শুনিয়ে বলে হোস নিজেকে শেষ করে দিয়েছে। আপনি জানতেন ও এমনটাই করবে, আপনি ওর মৃত্যুর জন্য দায়ী। আপনি এমনটা করেছেন যেন আপনার সিক্রেট সারা জীবনের মতো সিক্রেট থাকে, তাই না? সীমা বলে হোস আগেই ঠিক করে নিয়েছিল যে সে মারা যাবে। আমি শুধুমাত্র ছোট্ট একটা ধাক্কা দিয়েছি যেন সে আমার সিক্রেটকে সিক্রেটই রাখে। তেজাস এবার সীমাকে চতুর্থ ভিকটিমের ছবি দেখালে ছবি দেখে সীমা বলে খুনি আর মূর্তি একজন আরেকজনকে চিনত, কারণ এত ভারী কাউকে সহজে কাবু করা এত সহজ না। পূর্ব পরিচিত হলে খুনির ভিকটিমের কাছে যাওয়াটাও অনেক সহজ, আর এমনিতেও এই খুনগুলো কোনো আর্ট থেকে কোনো অংশেই কম না। তেজাস বিষয়টা বুঝতে না পারলে সীমা তেজাসকে তার খুন করার কৌশল দেখিয়ে বলে আমি প্রথমে ভিকটিমের গলা পেছন থেকে পেঁচিয়ে ধরলে তার ব্রেন নিঃশ্বাস নিতে না পারার কারণে তার ব্রেনে অক্সিজেন লেভেল কমে যায় আর সে দুর্বল হয়ে পড়ে। এরপর তাকে মাটিতে বসিয়ে আমার পা দিয়ে তার পা চেপে ধরলে সে আর নড়তে পারে না। তেজাস অবাক হয়ে বলে এটা তো ক্রাফ মাগা, যেটা মিলিটারিরা ব্যবহার করে। সীমা বলে আমার এক মিলিটারি বন্ধু আমাকে এই টেকনিক শিখিয়ে দিয়েছিল। এই খুনি আমার খুন করার প্যাটার্ন খুব ভালো করেই জানে, তার মানে সে আমার ফাইলগুলো খুব ভালো করে পড়েছে। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে তেজাস মিটিং এ আসলে আইটি অফিসার হানিয়া বলে আমাদের 4 জন ভিকটিমের মধ্যে একটা জিনিস কমন, আর সেটা হলো ফ্যান্সি লাইফস্টাইল। 4 জনেরই অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল। তেজাস বলে ওদের পার্সোনাল লাইফের উপরেই ফোকাস করো। আমি শিওর কিলার ভিকটিমদের উপরে নজর রাখছিল। সবগুলো বার আর পাবে গিয়ে খোঁজ নাও। তেজাস প্রবীণকে সাইডে নিয়ে বলে আমি তোমাকে মুম্বাইয়ের সবগুলো ক্রাফ মাগা ইনস্ট্রাক্টরের নাম পাঠাচ্ছি। এটা একটা ইসরায়েলি মার্শাল আর্ট। ওদের সবার সাথে দেখা করে খোঁজ নাও যে খুনির সাথে কারো প্রোফাইল মেলে কিনা। তখনই জিহান তেজাসকে কল করে বলে 5 থেকে 6 বছর আগে সরকার সব ফাইলকে ডিজিটালাইজ করতে বলেছিল। তখন যেই আইটি কোম্পানিকে এই কাজ দেওয়া হয়েছিল তাদের কাছে এই ফাইলের অ্যাক্সেস
আছে। তেজাস দ্রুত হানিয়াকে বলে পুনের 25 বছর আগের ফাইলগুলোকে ডিজিটালাইজ করার জন্য কোন আইটি কোম্পানিকে কন্ট্রাক্ট দিয়েছিল সেটা খুঁজে বের করো। ট্যাটু করানো সেই ছেলেটা বাড়ি আসতেই কপিক্যাট কিলারের নিউজ দেখতে থাকে। তার ঘরের দেওয়ালে একটা মা তার কোলে বাচ্চা নিয়ে রাখার ছবি আঁকানো। এই একই ছবির ট্যাটু সে তার পিঠেও করিয়েছে। টিভিতে তেজাসকে দেখে ছেলেটা ভেন্টিলেটরে লুকানো একটা ব্যাগ বের করে। তার ভিতরে একটা বাক্স আর পুরনো একটা ছবি, যেখানে সীমার সাথে দুইটা বাচ্চা ছেলেকে দেখা যাচ্ছে। ছবিটা দেখে ছেলেটা এক রহস্যময়ী হাসি হাসে। এরপর সেই ব্যাগ থেকে সেই নাইলনের দড়ি বের করে, যেটা সে খুনের সময় ব্যবহার করে। তার রহস্যময় হাসিতে বোঝা যায় সেই হয়তো আসল খুনি। অরুণকে সাংবাদিক সুরিয়া কল দিয়ে জিজ্ঞেস করে, প্রেস কনফারেন্সে তুমি পুনের সিরিয়াল কিলিং এর কথা বলনি কেন? অরুণ বলে, আমরা এমনিতেই এই কেসের পেছনে অনেক সময় নষ্ট করেছি। সুরিয়া বলে, আপনি স্বীকার করে নেন পুনের সেই সিরিয়াল কিলার ফিরে এসেছে। আপনি স্বীকার না করলে আমি সবাইকে জানিয়ে দিব। অরুণ আর কোনো কথা না বলে ফোনটা রেখে দেয়। তেজাস বাড়ি ফিরতেই আনভি রাগ করে বলে, তুমি আমাকে কিছু বলতে পারলে না, অথচ পুরো দুনিয়াকে জানিয়ে আসলে। তেজাস বলে, সবকিছু খুব তাড়াহুড়ায় হয়েছিল, তাই বলতে পারিনি। তখনই আজুবা খাবার নিয়ে আসলে আজুবার সাথে তেজাস আর আনভি হাসি খুশি সময় পার করে। অন্যদিকে গেস্ট হাউসের ওয়াশরুমে সীমা জেল থেকে লুকিয়ে আনা একটা ছোট প্যাকেট বের করে, আর সাথে ছোট একটা কাগজ যেখানে কোনো ঠিকানা লেখা। এদিকে রাতের খাবার খাওয়া শেষে তেজাস আর আনভি আজুবাকে বিদায় দেয়। কিছুটা দূরে গাড়িতে বসে খুনি এদের উপরে নজর রাখছিল। রাতে সীমা সবাইকে মিষ্টি বানিয়ে খাওয়ায়। সবাইকে খাওয়ানোর পর সীমা চুপ করে অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে রাত 3টা বেজে যায়। মেইন গার্ড ওমকার বাদে বাকি সবাই ওই মিষ্টি খেয়েছে। সীমা লক্ষ্য করে গার্ড ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে। এরপর সীমা আবারও পেটে ব্যথার অভিনয় শুরু করে। জোরে জোরে দরজা ধাক্কায়, ওমকারকে ডাকে। অবশেষে সে পেট ব্যথার ভান করে জোরে জোরে কান্না করতে করতে পেট চেপে বসে পড়ে। ওমকার কন্ট্রোল রুম থেকে এসব দেখে দ্রুত সীমার কাছে আসে। ওমকার কি হয়েছে জিজ্ঞেস করতেই সুযোগ বুঝে সীমা ওমকারের গলা পেছন থেকে চেপে ধরে মুহূর্তের মধ্যেই তাকে অজ্ঞান করে ফেলে। এরপর ওমকারের হাতে হাত করা পরিয়ে জানালার চিকলের সাথে বেঁধে রাখে, আর তার পকেট থেকে গান বের করে সেটা দূরে ফেলে। এরপর পকেট থেকে মানি ব্যাগ বের করে সেখান থেকে টাকা বের করে, আর তারপর মুখে কাপড় পেঁচিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। না জানি এই সীমা এখন কি ভয়ানক কাণ্ড করতে যাচ্ছে। সীমা অটোতে করে সেই ঠিকানায় এসে দরজায় বেল বাজাতেই পাশের বাড়ি থেকে একজন বেরিয়ে আসে। এটা দেখে সীমা ভয়ে সেখান থেকে বেরিয়ে রাস্তায় বসে পড়ে। দেখতে দেখতে ভোর হয়ে যায়। ওমকার তেজাসকে কল করে জানায় সীমা পালিয়ে গেছে। তেজাস দ্রুত কলেজে চলে আসে। ওমকার তেজাসকে বলে, আমাদের ঘুমে ড্রাগ দেওয়া হয়েছিল। তেজাস রেগে বলে, তোমরা 6 জন ছিলে, তারপরও সে পালিয়ে গেল কিভাবে? তোমাদের কোনো ধারণাও নেই যে সে কতটা ভয়ানক। একজন 50 বছর বয়সী মহিলা তোমাদের সবাইকে বোকা বানিয়ে কিভাবে গেল? কিছুক্ষণের মধ্যেই অরুণ আসলে ফুটেজ চেক করে বলে, আমার আসলেই ওকে বিশ্বাস করা উচিত হয়নি। তেজাস বলে, এইসব ঘটার 6 ঘন্টা পার হয়ে গেছে। এদিকে আনভি তার পার্লার ওপেন করতেই দেখে নিউজে সুরিয়া পুনের সিরিয়াল কিলিং এর ব্যাপারে রিপোর্ট করছে। পার্লারের বাইরে থেকে সীমাও এই নিউজ দেখে। গত কয়েকদিনে হওয়া 4টা সিরিয়াল কিলিং আসলে পুনের সিরিয়াল কিলারের সাথে কানেক্টেড। তখনই সীমা পার্লারের ভেতরে ঢোকে। আনভি তাকে কাস্টমার ভেবে জিজ্ঞেস করে, আপনি কি এখানে আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন? সীমা বলে, আসলে আমি অন্য এক শহর থেকে এসেছি, আমার কাছে বেশি সময় নেই, তাই সিম্পলের মধ্যে একটা হেয়ার কাট করেন। আনভি খুশি হয়ে রাজি হয়ে যায়। অরুণ আর তেজাস সীমার ঘর ভালো করে চেক করতেই সেই কাপড়টা পায়, যার মধ্যে সে ড্রাগস লুকিয়ে রেখেছিল। তেজাস বলে, সে হয়তো হায়দ্রাবাদ জেল থেকেই এটা নিয়ে এসেছে, সে আগে থেকেই সব প্ল্যান করেছিল। এদিকে আনভি সীমার চুলে হাত দিতেই বলে, আপনি শেষ কবে ঠিকমতো শ্যাম্পু করেছিলেন? আপনার চুলের অবস্থা তো খুবই খারাপ, আর যে আপনার চুল কেটেছে সে নিশ্চয়ই কোনো কসাই ছিল। সীমা হেসে বলে, আপনি একদম ঠিকই বলেছেন। দিব্যা সীমার চুল শ্যাম্পু করাতে নিয়ে যায়। অন্যদিকে অরুণ তেজাসকে জিজ্ঞেস করে, সীমা কি তোমাকে কোনো ব্যক্তিগত প্রশ্ন করেছিল? তেজাসের মনে পড়ে সীমা তার পরিবারের ব্যাপারে জানতে চেয়েছিল। তেজাস অরুণকে সেদিনের ঘটনা বলতেই অরুণ বলে, সিরিয়াল কিলাররা সবসময় ইনভেস্টিগেশন অফিসারের বন্ধু হওয়ার চেষ্টা করে, এরপর তাদের পার্সোনাল লাইফের উপরে অ্যাটাক করে। নিজের ফ্যামিলি মেম্বারদেরকে কল করে দ্রুত খোঁজ নাও। অরুণ দ্রুত আজুবাকে কল করলে আজুবা জানায় সব ঠিক আছে। তেজাস আনভিকে কল করে। আনভির ফোনে তেজাসের আনভিকে বলতেই, ও আসলে আমার হাজবেন্ড, আমি কাজের সময় কোনো কল রিসিভ করি না। আনভি কল রিসিভ না করলে তেজাস অরুণকে বলে, আমি যখন আন্ডার কভার ছিলাম তখন আনভির সেলুনে হিডেন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম। তেজাস সিসিটিভির ফুটেজ চালু করতেই সেখানে সীমাকে দেখতে পায়। তেজাস দ্রুত সেলুনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সীমা আনভিকে বলে, আমারও কাজ করতে অনেক ভালো লাগে, অনেক বছর আগে আমার নিজের একটা রেস্টুরেন্ট ছিল। আনভি বলে, আমি যতই খারাপ রান্না করি না কেন আমার স্বামী সেটা খুশি মনে খেয়ে নেয়। সীমা বলে, আমি দোয়া
করি যেন তোমরা সারা জীবন এভাবেই সুখে থাকো। এভাবে তারা বেশ কিছুক্ষণ গল্প করে। তখনই আচমকা তেজাস সেখানে আসলে সীমা আনভিকে বলে, আমি তো নিজেকে চিনতেই পারছি না, তুমি আসলেই অনেক ভালো কাজ করো। এদের কথা বলতে দেখে তেজাস সীমাকে রেগে বলে, তুমি এখানে কি করছো? আনভি হতবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা একে অপরকে চেনো? সীমা হেসে বলে, আমাদের আজ দেখা করার কথা ছিল, একসাথে মিলে কেস সলভ করবো তো তাই। সীমা আনভির হাতে টাকা দিতে চাইলে তেজাস বাধা দিয়ে বলে তার আর দরকার নেই। সীমা তবুও টাকাটা টেবিলের উপরে রেখে চুপচাপ তেজাসের সাথে বেরিয়ে যায়। তেজাস সীমাকে টানতে টানতে গাড়িতে উঠালে এরপর প্রচন্ড রেগে তাকে একদম এনকাউন্টার করার জন্য একটা নির্জন জঙ্গলে আনে। সীমা জঙ্গলের দিকে এগিয়ে গেলে তেজাস তার পিছু পিছু হাঁটতে থাকে। সীমা জিজ্ঞেস করে, আপনি আমাকে এনকাউন্টার করতে নিয়ে এসেছেন তাই না? তবে আমি মারা গেলে ক্ষতিটা আপনারই হবে। তেজাস বলে, তোমাকে এখন আর কোনো প্রয়োজন নেই, তুমি আজ সব লিমিট ক্রস করে ফেলেছো। সীমা বলে, তুমি কি তোমার সিনিয়রদেরকে এসব জানিয়েছো? তেজাস বলে, তাতে কিছুই যায় আসে না, এমনি দুনিয়ার জন্য তুমি বহু আগেই মারা গেছো। সীমা বলে, আমার এসব করার পেছনে একটা কারণ আছে। তেজাস বলে, তার আগে এটা বলো, তুমি আনভির সেলুন কিভাবে পেলে? তোমার সাথে একটু বন্ধুর মতো কথা বলেছি বলে নিজেকে আমার ফ্যামিলি মেম্বার মনে করছো? সীমা বলে, তুমি কোনো খুনি না, তাই দয়া করে এটা করো না। তেজাস বলে, আমি তোমার থেকে কোনো উপদেশ চাইনি। সীমা তেজাসের মুখোমুখি দাঁড়ালে তেজাস বন্দুক তাক করে হাঁটতে বলে বলে, তোমার মতো একজন নিকৃষ্ট সাইকো কিলার মহিলাকে মেরে আমি এই দুনিয়ার ভালো করতে চাই। সীমা এবার না পেরে কান্না করতে করতে বলে, আমি আমার ছেলের সঙ্গে বাঁচতে চাই। তোমার মা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, বরং সে তোমার সামনেই দাঁড়িয়ে আছে। এই কথা শুনে তেজাসের পুরো দুনিয়ায় যেন একদম ওলট পালট হয়ে যায়। গল্প চলে আসে 1997 সালের অক্টোবরের পুনেতে। সীমা তার ছোট্ট রেস্টুরেন্টে কাস্টমারদের খাবার দেওয়ায় ব্যস্ত। সবাই বেশ মজা করেই খাচ্ছে। সীমা ছোট্ট তেজাসকে তার পছন্দের মিষ্টি দিয়ে ছেলেকে খুশি করতে বলে। কিছুক্ষণ পর হোটেল বন্ধ করে আমরা দুজনে মুভি দেখতে যাব। গাড়িতে বসে সীমা পুরোনো দিনের এইসব কথাই মনে করতে থাকে। গেস্ট হাউসে পৌঁছে সীমা অরুণের দিকে আর চোখে তাকিয়ে ভেতরে চলে যায়। তেজাস জিজ্ঞেস করে, আপনি এসব আগে থেকেই জানতেন তাই না? অরুণ জানায়, 25 বছর আগে সীমা শর্ত দিয়েছিল 8টা মার্ডার কেসের স্বীকারোক্তি সে তখনই দেবে যখন তোমাকে তার থেকে দূরে কোথাও নিয়ে যেতে হবে এবং তোমার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে, যেন তার প্রভাব তোমার উপর না পড়ে। আর এই কেসের সাহায্যের জন্য শর্ত দিয়েছিল তোমাকে এই কেসের ইনচার্জ করতে হবে। এত বছর পর একজন যখন জানতে পারে তার মা বেঁচে আছে, তাও আবার সে এক নিকৃষ্ট সাইকো কিলার, তখন তার পক্ষে কি নিজেকে মেনে নেওয়া এতটা সহজ? তেজাস ছলো ছলো চোখে এই কেস থেকে রিজাইন করতে চাইলে অরুণও তার বোনের অবস্থা বুঝে রাজি হয়ে যায়। অরুণ ভেতরে গিয়ে জিজ্ঞেস করে, আমার টিমকে ধোকা দিলে কিভাবে? সীমা সাবলীল ভাবেই বলে, জেলে মাশরুমের চাষ করতাম, তবে ওগুলো ক্ষতিকর না, সেটা খাবারে মিশিয়ে যে কাউকে অজ্ঞান করা যায়। ওমকার খেতে চাচ্ছিল না, তাই তাকে অজ্ঞান করতে অন্য পথ ধরতে হয়েছে। তবে সে কখনোই ওমকারকে মারত না, কারণ সীমার প্রতিটা খুনের পেছনে কোনো না কোনো যুক্তিযুক্ত কারণ থাকে, সেটা অরুণও খুব ভালো করেই জানে। অরুণ রেগে জিজ্ঞেস করে, মাশরুম নিয়ে এসেছিলে মানে এসব প্ল্যান করেই এসেছো তাই না? আর পালিয়ে যখন গিয়েছিলে তখন এত সহজে ধরা দিলে কেন? সীমা বলে, ভবিষ্যতে কাজে লাগতে পারে এই চিন্তায় মাশরুমের গুঁড়া নিয়ে এসেছিলাম। ছলো ছলো চোখে বলে, তেজাসকে যতবার দেখি ওকে স্পর্শ করতে ইচ্ছা করে। একটা মায়ের জন্য এটা কতটা কষ্টের তা তুমি বুঝবে না। মা তার ছেলেকে ছেলে বলতে পারছে না, সব রকমের অত্যাচার মানা যায়, কিন্তু এটা অসহনীয় যন্ত্রণা। অরুণ বলে, তুমি তো এমনটাই চেয়েছিলে। তেজাস জানো যে তার মা মারা গেছে? সীমা বলে, 25 বছর ধরে জমে থাকা কষ্ট তেজাসকে দেখার পর আর আটকাতে পারিনি। অরুণ জিজ্ঞেস করে, তুমি শুধু ছেলে আর ছেলের স্ত্রীকে দেখতে চেয়েছিলে তাই তো? এই জন্যই পার্লারের সামনে গিয়ে বসেছিলে? সত্যি তোমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না? সীমা বলে, না, যদি পালানোরই হতো তাহলে নিশ্চয়ই আনভির পার্লারে বসে অপেক্ষা করতাম না। অরুণ সীমার একটা কথাও বিশ্বাস করে না, কারণ সীমা এখান থেকে পালিয়ে তার বিশ্বাস ভেঙে দিয়েছে। সব ক্রিমিনালদের মতো সীমাও মিথ্যাবাদী। অরুণ জিজ্ঞেস করে, তুমি এখান থেকে 3:10 বের হয়ে আনভির পার্লারে 9টার দিকে গেছো, এর আগে তেজাসের বাসায়ও যাওনি। সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে, তাহলে বাকি সময়টা তুমি কোথায় ছিলে? কপিক্যাটের সাথে দেখা করতে গিয়েছিলে? সীমা এবার চুপ করে থাকলে অরুণ বলে, এক সিরিয়াল কিলারকে বিশ্বাস করে অনেক বড় শিক্ষা হয়ে গেছে। তেজাস আজুবার কাছে জিজ্ঞেস করে, আমার মাকে নিয়ে মিথ্যা কেন বলেছিলে? ছোটবেলায় বলনি ঠিক আছে, কিন্তু বড় হওয়ার পর তো বলতে পারতে সে একজন সিরিয়াল কিলার। আজুবা বলে, তোমার মাকে কথা দিয়েছিলাম, এর জন্যই তার কোনো ছবি বাসায় রাখিনি, আর সেজন্যই তো তুমি একজন
একজন সৎ আর সুস্থ মানসিকতার মানুষ হয়েছ। তেজাস বলে, আমার মা যে 8টা মানুষকে খুন করেছে, তুমি কি তার জন্যই সিদ্ধিবিনায়কে পাপের ক্ষমা চাইতে যেতে? আজুবা বলে, সে যাই করুক না কেন, সে একজন ভালো মা ছিল, তোমার উপরে তার ছায়াও পড়তে দেয়নি। তেজাস অট্ট হাসি দিয়ে বলে, কে জানে, আমার মধ্যেও হয়তো তার মতোই সাইকো লুকিয়ে আছে। আমার মনে হচ্ছে এক মুহূর্তে পুরো দুনিয়া বদলে গেছে। আমি কে তা আমি নিজেই জানি না। আর কি কে লুকিয়েছো তোমরা? আজুবা সান্ত্বনা দিয়ে বলে, আর কিছুই নেই, তুই সবকিছু ভুলে স্বাভাবিক হয়ে যা, তোর মাও এটাই চায়। তেজাস তীব্র ঘৃণা আর রাগ নিয়ে বলে, সে আমার মা না, বলেই বের হয়ে যায়। খবরে 25 বছর আগে পুনের সিরিয়াল কিলার কেসের সাথে মুম্বাইতে হওয়া সিরিয়াল কিলিং এর মিল আছে শুনে পল্লবী হানিয়াকে বলে, পুনের খুনি কি এখানে এসে গেছে, নাকি এই খুন তারই কোনো সাগরেদ করছে? প্রথম খুনের আগেও তো সে কোনো খুন করতে পারে, যেটা আমরা হয়তো লক্ষ্যই করিনি। দ্রুত আমাদের ডেটাবেস চেক করে দেখো যে এভাবে দড়ি দিয়ে শ্বাসরুদ্ধ করে মারার মতো কোনো কেস আছে কিনা, সবগুলোর বিস্তারিত দেখো। আর তেজাস স্যার যে জাইলোক কোম্পানির নাম বলেছিল, যারা পুনের কোর্ট রেকর্ড ডিজিটালাইজ করছিল, তাদের সম্পর্কে কিছু জানা গেছে? হানিয়া বলে, ওরা একটা লিস্ট দিয়েছে, কিন্তু কাজ বেশি ছিল বলে সাব কন্ট্রাক্টর নিয়েছিল, তাদের কাছেও কিছু লিস্ট আছে, তাই আমাদের এখন দ্রুত সব লিস্ট চেক করতে হবে। এত বছর পর মায়ের এমন সত্য সামনে আসায় তেজাস একদমই ভেঙে পড়ে। আনবীর সান্ত্বনা দেয়, কিন্তু তেজাসের জীবন যেন একদম থমকে গেছে। হানিয়া পল্লবীকে ডেটা চেক করে দেখায়, সুনীল গুপ্তা 27 বছর, 7 মাস আগে তার বাংলোর কুয়ার পাশে লাশ পাওয়া গিয়েছিল। নাইলন দড়ি দিয়ে তাকে মারা হয়, চোখ খোলা রাখার জন্য সিনথেটিক গ্লু ব্যবহার করেছিল। পল্লবী বেশ অবাক হয়ে ভাবে, আয়নার বদলে কুয়া কেন ব্যবহার করলো? হানিয়া জানায়, সুনীল আইটিতে জব করত, তাও আবার সেই জাইলোক কোম্পানিতেই কাজ করত। পল্লবী এই তথ্য তেজাসকে দেওয়ার জন্য কল করতেই তেজাস কল রিসিভই করে না, তাই পল্লবী অরুণকে সব জানায়। সীমাকে হায়দ্রাবাদের জেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তখনই অরুণ এসে সুনীলের লাশের ছবি দেখিয়ে বলে, আমি জানি তুমি কাউকে কুয়াতে ফেলবে না, তাহলে এটা ওই কপিক্যাটেরই কাজ, তাই না? সীমা কিছু একটা বুঝে বলে, এটা ওই খুনিরই কাজ। আর এমন কেন মনে হয় সেটা সে শুধু তেজাসকেই বলবে। এমনিতেই আমার হারানোর কিছু নেই, তাই জেলে যাচ্ছি, শেষবারের মতো ছেলেকে একটা বার দেখতে চাই। অরুণ বলে, আমার ধৈর্যের আর পরীক্ষা নিও না, সে তোমার সাথে দেখা করতে চায় না। সীমা মুচকি হেসে তাকে রাজি করাতে বলে। অরুণ তেজাসকে কপিক্যাট কিলারের প্রথম ভিকটিমের ছবি পাঠিয়ে দিয়ে সীমার সাথে কথা বলার জন্য বললে, তেজাস বলে, সে হয়তো আমার সাথে দেখা করার জন্যই মিথ্যা বলছে। অরুণ বুঝিয়ে বলে, এটাই কপিক্যাট কিলারকে ধরার শেষ সুযোগ, এরপরেই তারা সীমাকে জেলে পাঠিয়ে দিবে। তেজাস বাধ্য হয়ে রাজি হয়ে যায়, কারণ এতে আরো মানুষের জীবন জড়িত। আনবি এসব শুনে অবাক হয়ে তাকিয়ে থাকলে তেজাস বলে, আমার ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, আমাকে ডিউটি করতেই হবে। এমন কথা শুনে আনবি খুশি হয়ে যায়। এই বাহানায় তেজাস অন্তত ট্রমা থেকে তো বের হবে। গেস্ট হাউসে আসতেই সীমা বলে, আমি জানি তুমি কখনোই আমাকে ক্ষমা করবে না। তেজাস ক্লিয়ার করে দেয়, সে একজন এসিপি এবং সীমা একজন দাগি ক্রিমিনাল, তাই সব ইমোশন সাইডে রেখে দরকারের কথা বলতে। সীমা জানায়, সেদিন মঙ্গলবার ছিল, রাতে রেস্টুরেন্টের সব স্টাফরা চলে যায়, সীমা একাই কিচেন ক্লিন করছিল। তখনই তার প্রতিবেশী জোসেফ এসে আচমকাই তার সাথে বাজে আচরণ শুরু করে। সীমা জোরে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে, তো হোঁচট খেয়ে পড়ে যাওয়ায় পায়ে প্রচন্ড ব্যথা পায়। জোসেফ প্রচুর রেগে তাকে লাঠি দিয়ে মারা শুরু করে। সীমা কোনো রকমে বেঁচে কুয়ার ধারে গেলে জোসেফ তাকে ধরে জোরে জোরে চড় থাপ্পড় মেরে দুর্বল করে দেয়। এত মার খেয়ে সীমা নিস্তেজ হয়ে পড়ে। রাক্ষস জোসেফ এবার সিগারেট দিয়ে সীমার হাত পুড়িয়ে দেয়। যন্ত্রণায় সীমা ছটফট করতে থাকে। নিজেকে বাঁচাতে পাশের বালতির দড়ি দিয়ে পেঁচিয়ে জোসেফের নিঃশ্বাস বন্ধ হওয়া পর্যন্ত শক্ত করে ধরে রাখে। এভাবেই জোসেফ হয়ে যায় তার প্রথম ভিকটিম। তেজাস এসব মানতে না চাইলে সীমা হাতে সেই পোড়া দাগ দেখিয়ে বলে, সেদিন খুন করার পর সে শকড হয়ে না জানি কত ঘন্টা ঠিক ওভাবেই বসেছিল। আজুবা অনেকক্ষণ পর এসে এসব দেখে বুঝে যায় যে সেখানে কি হয়েছে, তাই মেয়েকে বাঁচাতে জোসেফের লাশ কুয়ায় ফেলে কুয়া সিমেন্ট দিয়ে বন্ধ করে দেয়। হয়তো কপিক্যাট কিলার এই সব দেখেছিল, আর এইটাই সে সুনীলের কেসে ব্যবহার করেছে। সীমা সেদিন কিচেনে গিয়ে দেখে জোসেফের ছেলে অ্যালেক্স বসা। না জানি ওই বাচ্চাটা সেদিন কি না কি দেখেছিল, তবে সীমা শিওর না যে
অ্যালেক্স কপিক্যাট কিলার কিনা, তবে আপাতত তাকেই সেই খুনি মনে হচ্ছে। অ্যালেক্সকে অনাথ বানিয়ে দেওয়ার অপরাধ বোধে সীমা অ্যালেক্সকেও তাদের সাথেই রেখে দিয়েছিল। তেজাস বলে এই সব মিথ্যা, কারণ এমন কিছু হলে আমার সব মনে থাকতো। সীমা জানায় তোমার তো তখন কেবল 4 বছর বয়স, কিভাবে মনে থাকবে? আর তাছাড়াও আমরা যা ভুলতে চাই আমাদের ব্রেইন সেই মেমোরিগুলোকে চাপা দিয়ে দেয়। সীমা জানায় গ্রেফতার হওয়ার পর অ্যালেক্স কোথায় গেছে তা সে জানে না। তেজাস অ্যালেক্সকে খোঁজার জন্য আজুবাকে কল দেয়। সীমা অরুণকে বলে অ্যালেক্সকে খোঁজার জন্য তাকে এখানে থাকতে দিতে। তেজাস আজুবার উপর এখনো অনেক রাগ, তাই আজুবা বলে আমি কি আমার নিজের মেয়েকে পুলিশের কাছে দিয়ে দিব? সেদিন সীমা ওকে না মারলেও আমি ওই জোসেফকে মেরে ফেলতাম। জোসেফের লাশ এখনো কুয়ায় আছে, এই জন্যই আমি ওই বাড়ি আজও বিক্রি করিনি। তেজাস জিজ্ঞেস করে তাহলে অ্যালেক্স কোথায়, আর সে এতদিনে যোগাযোগ করেনি কেন? আজুবা জানায় অ্যালেক্সকে সে এতিমখানায় দিয়ে দিয়েছিল, তারপর কি হয়েছে সে জানে না। অ্যালেক্স সীমাকে অনেক সম্মান করত, নিজের মায়ের মতো ভালোবাসত, কিন্তু আজুবা ওই ছেলেকে একটুও পছন্দ করত না, কারণ ওই ছেলের শরীরে জোসেফের মতো শয়তানের রক্ত আছে। তাই আজুবা একদিন তাকে সুচাক শেল্টার হোমে রেখে চলে আসে। তেজাস শেল্টার হোমে গেলে কেয়ারটেকার জানায় অ্যালেক্স খুব খিটখিটে মেজাজের ছিল, একটু কিছুতে রেগে ভাঙচুর আর মারধর করত। সে প্রায়ই মারাঠি চাও হোটেল মানে সীমার হোটেলের বাইরে গিয়ে দাঁড়াতো। শুনেছি ওখানে নাকি সে তার বাবাকে শেষবার দেখেছিল। বড় হয়ে এখান থেকে চলে যায়, চোর ডাকাতি এসবই করে বেড়াতো। 1 বছর আগে কল দিয়ে বলেছিল সে এখন শুধরে গেছে। আরেকটা বিষয় হলো সে যখন প্রথম এসেছিল তার হাতে একটা কালো ব্যাগ ছিল, তবে কেউ আজ পর্যন্ত জানে না যে ওই ব্যাগে কি ছিল। অ্যালেক্স সবসময় ব্যাগটাকে জড়িয়ে ধরে রাখতো। অ্যালেক্সের পিঠে মা বাচ্চাকে জড়িয়ে ধরে আছে এমন দেখতে এক ট্যাটু, এই একই ছবি সে দেয়ালে বড় করে আঁকাচ্ছে। তেজাস হানিয়াকে অ্যালেক্সের নম্বর ট্রেস করতে বলে। তেজাস তার মায়ের পুরনো সেই হোটেলে আসে। এই বাড়িতেই তেজাসের ছোটবেলা কেটেছে। মায়ের ভাষা ভাষা শব্দ তার কানে বাজতে থাকে। কুয়া থেকে জোসেফের কঙ্কাল আর সেই দড়ি বের করা হয়। হানিয়া অ্যালেক্সের লোকেশন পাঠালে তেজাস তার টিমকে জানাতে মানা করে দেয়। তেজাস অ্যালেক্সের কলোনিতে গিয়ে গার্ডের সাহায্যে অ্যালেক্সের ফ্ল্যাটের দরজা খোলায়, কারণ ফ্ল্যাটের একটা চাবি গার্ডের কাছেও থাকে। সে মাঝে মাঝে অ্যালেক্সের মাছকে খাবার দিয়ে যায়। আর এদিকে অ্যালেক্স আসে তেজাসের বাসায়। আনবি জানায় তেজাস বাসায় নেই। অ্যালেক্স তেজাসের ছোটবেলার বন্ধু হিসাবে পরিচয় দিলে আনবি তাকে ভেতরে বসতে বলে। তেজাস অ্যালেক্সের বাড়ি ঘুরে ঘুরে সব দেখতে থাকে। একটা ল্যাগেজও দেখতে পায়। অ্যালেক্স তেজাসের বিয়ের গ্রুপ ফটো দেখে সেটা লুকিয়ে পকেটে নিয়ে নেয়। আনবি কফি নিয়ে আসতেই অ্যালেক্স বলে আজুবা এখনো তেমনই আছে, শুধু চুলগুলো সাদা হয়ে গেছে। অনেক বছর ওদের সাথে দেখা হয় না, 20 থেকে 22 বছর হয়ে গেছে। ছোটবেলায় একসাথে কত খেলেছি। তেজাস এসির পার্ট খুলে দেখে অ্যালেক্সের সেই কালো ব্যাগ। ব্যাগের মধ্যে একটা বাক্সে সীমা, অ্যালেক্স আর তেজাসের ছোটবেলার ছবি, সাথে একটা নাইলনের দড়ি। এদিকে আনবি অ্যালেক্সকে দেখে কেমন জানি ভয় করে। তখনই দিব্যা আসলে আনবি ফিসফিস করে দিব্যাকে তার ভয়ের কথা বললে দিব্যা বলে ভয় করিস না, আমি তো আছি। কিছুক্ষণ পর আনবি তেজাসকে কল দিয়ে অ্যালেক্সের কথা জানাতেই তেজাস হতবাক হয়ে যায় যে সে যাকে খুঁজছে সে নিজেই তার বাসায় বসে আছে। আনবিকে সাবধান করতেই আনবি বলে সে তো চলে গেছে, কিন্তু আনবি বুদ্ধি করে আড়াল থেকে তার একটা ছবি তুলেছে। ছবি পেয়ে তেজাস পল্লবীকে কল করে বলে ছবিটা দ্রুত সবাইকে শেয়ার করতে। তেজাস খেয়াল করে অ্যালেক্সের বাসায় মুম্বাই 365 নামের একটা পাবের ভেন্ডার মেশিন রাখা। ফ্রিজের খাবারগুলো সেখান থেকেই আনা। পুরো টিমকে কল দিয়ে সেই পাবের সামনে ডেকে বলে অ্যালেক্স অনেক ডেঞ্জারাস, তাই সবাই সাবধান থাকবে। অ্যালেক্স এখানে কাজ করে নাকি কাস্টমার তা আমরা জানি না, তাই সব জায়গায় ভালো করে চেক করবে। অ্যালেক্স সেখানের এক বারে কাজ করে। সার্চ করতে করতে অ্যালেক্স আর তেজাসের চোখাচোখি হতেই অ্যালেক্স তেজাসকে এখানে দেখে এমন ভাবে হাসে যেন তারা কত জনমের আপন, কিন্তু তেজাস দৌড়ে গিয়ে এক লাঠি মেরে অ্যালেক্সকে ফেলে দেয়। অ্যালেক্স বুঝতে পারে না এটা আসলে কি হচ্ছে। থানায় আসার পর অ্যালেক্স তেজাসকে ভাইয়ের মমতার নজরে দেখতে থাকে। তেজাস বলে আমি জানি শেল্টারের সবচেয়ে ব্রিলিয়ান্ট তুমিই ছিলে, তাই নাটক বাদ দিয়ে সত্য বলো। অ্যালেক্স বলে জানো আমাকে যখন তোমরা শেল্টারে রেখে এসেছিলে তখন আমার তোমাদের উপরে প্রচুর রাগ হয়েছিল। পরে ভাবলাম
ভাবলাম দোষটা হয়তো আমার ভাগ্যের। একমাত্র সীমা মাই আমাকে দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছিল। একদিন টিভিতে তোমাকে দেখেই আমি চিনে ফেলি। সেদিন থেকেই তোমাকে ফলো করা শুরু করি। তারপর একদিন মাকে তোমার সাথে পার্লার থেকে বের হতে দেখি। তখনই বুঝে যাই মা আসলে অ্যাক্সিডেন্টে মারা যায়নি। এরপর থেকে তোমাদেরকে ফলো করতাম, আর দেখো আজ আমার পরিবারকে ফিরে পেয়েছি। তেজাস বলে, জানি তোমার ছোটবেলা ট্রমার মধ্যে দিয়েই গেছে। ব্যাগ বের করে জিজ্ঞেস করে, কিন্তু এসব কি? অ্যালেক্স রেগে বলে, এটা আমার। আজ পর্যন্ত কাউকে এই ব্যাগে হাত দিতে দেয়নি। তুমি আমার ভাই, এই জন্য তুমি হাত দিলে কোনো সমস্যা নাই বলেই ব্যাগটা দিয়ে দেয়। তেজাস জিজ্ঞেস করে, তুমি বাকিদেরকে কেন খুন করেছ? অ্যালেক্স হতবাক হয়ে বলে, আমি কাউকে মারিনি। তেজাস ব্যাগ থেকে ছবি, কাপড় আর দড়ি বের করে জিজ্ঞেস করে, তাহলে এসব কি? অ্যালেক্স জানায়, যেদিন আমাকে হোমে রেখে এসেছিল সেদিন মায়ের রুমে গিয়ে যা যা পেয়েছিলাম হাতিয়ে নিয়েছিলাম। এগুলো সব তো মায়ের জিনিস, আমি শুধুমাত্র স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। সত্যি জেনে তেজাসের তীব্র অপরাধ বোধ হয়। যাকে সে খুনি ভাবছিল সে তো তাকে ভাইয়ের মতো ভালোবাসে। ধীরে ধীরে তার ছোটবেলার কথা মনে পড়তে শুরু করে। পল্লবী জানায়, 4টা খুনের সময় অ্যালেক্স ওই বারে নাইট শিফট করছিল। আমরা ভুল মানুষকে তুলে নিয়ে এসেছি। এদিকে আসল খুনি পরিত্যক্ত এক বাসায় কিছু পুতুল, পেপার কাটিং আর সীমার ছবির সামনে মোমবাতি ধরিয়ে পূজা করে, যেন সীমাই তার সবকিছু। তেজাস হ্যান্ডকাফ খুলে দিলে অ্যালেক্স খুশি মনে তেজাসকে জড়িয়ে ধরে। এই নিষ্ঠুর দুনিয়ায় তেজাসই তো তার একমাত্র পরিবার। খুনি সিম বদলে ল্যাপটপে মেসেজ টাইপ করে, আমি মিসেস দেশপান্ডের সাথে কথা বলতে চাই, কাল 12টায় কল দিব। তেজাস অ্যালেক্সকে তার বাসায় দাওয়াত করে। এত বছর পর আজুবার সাথে দেখা করতে পেরে অ্যালেক্স আজ ভীষণ খুশি। হ্যাপি ফ্যামিলির মতো একসাথে বসে সবাই খাবার খায়। দিব্যা আর অ্যালেক্স কথা বলায় ব্যস্ত হয়ে পড়লে আনভি আর তেজাস মিটমিট করে হাসে। হয়তো দিব্যা আর অ্যালেক্সকে খুব পছন্দ হয়েছে। অ্যালেক্স বলে, ভাবি ভালো রান্না করে, কিন্তু মায়ের মতো হয়নি। তেজাস আফসোস করে বলে, তার তো কিছুই মনে নেই, অথচ অ্যালেক্সের সব মনে আছে। অ্যালেক্স বলে, তুমি ভালোবাসা পেয়েছিলে, কিন্তু আমি বাবার, মার বকাঝকা এসব পেয়েই বড় হয়েছি। তখনই মা আমার জীবনে এসে সব ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেয়। আমি সেদিন থেকেই সব মনে রাখা শুরু করেছি। তুমি অনেক ভাগ্যবান। একটা অনুরোধ করব, আমি কি মায়ের সাথে একটাবার দেখা করতে পারি? তেজাস জানায়, তার তো নার্সিং হোমে ট্রিটমেন্ট চলছে, তাই এখন দেখা করা সম্ভব না। অ্যালেক্স তবুও অনুরোধ করলে তেজাস বলে, আচ্ছা চেষ্টা করব। আনভি দিব্যাকে জিজ্ঞেস করে, কি অ্যালেক্সের প্রেমে পড়ে গেলে নাকি? দিব্যা লজ্জা পেয়ে বলে, ওর ট্যাটুটা ভালো লেগেছে। তখনই এসআই প্রবীর তেজাসের জন্য একটা পার্সেল নিয়ে আসলে দিব্যা পার্সেল রিসিভ করে তেজাসকে দেয়। তেজাস খুলে দেখে ভেতরে একটা ফোন। ফোনে সীমার সকল ভিকটিমের ছবি, আর সেই কাগজে লেখা, মিসেস দেশপান্ডের সাথে কথা বলবো, কাল 12টায় কল দিব। না জানি এই খুনি আর কি কি ভয়ানক কাণ্ড করতে চলেছে। গল্প চলে আসে পুনেতে। সময়টা 1999 সালের এপ্রিল মাস। ছোট্ট সুহাসের পরিবার সীমার হোটেলে খেতে এসেছে, কিন্তু সুহাস ভয়ে কাচুমুচু হয়ে চুপচাপ হয়ে বসে আছে। সুহাসের বাবা আচমকাই ঝাড়ি দিয়ে বলে, খাচ্ছিস না কেন? কালকের মারের কথা ভুলে গেছিস? সীমার কানে কথাটা যেতেই সে আর চোখে তাকায়। হাত ধোয়ার সময় সীমা সুহাসের কাছে গিয়ে সুহাসের হাতে, পিঠে এত মারের গভীর জখম দেখে বলে, অনেক ব্যথা তাই না? ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। রাতে সীমা গ্লোভস আর কালো হুডি, দড়ি সব রেডি করে বাইক নিয়ে বের হয়। সুহাসের বাসায় গিয়ে দেখে সুহাসের বাবা নাক ডেকে ঘুমাচ্ছে। জানালায় শব্দ করে লুকিয়ে পড়ে। সুহাসের বাবা ঘুম ঘুম চোখে উঠে কোনো রকমে জানালা বন্ধ করলে পেছন থেকে সীমা এসে দড়ি দিয়ে সুহাসের বাবাকে নির্মমভাবে মেরে ফেলে। লাশ টেনে আয়নার সামনে বসিয়ে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করে, যেন লাশটা শক্ত হয়ে যায়। এরপর চোখগুলো বড় বড় করে খুলে দিয়ে গলায় দড়ি বেঁধে দেয়। বাসায় এসে ঘুমন্ত তেজাসকে দেখে পরম মমতায় হাত বুলিয়ে বলে, দুনিয়ায় খারাপ মানুষদেরকে এভাবেই শাস্তি দিতে হয়। তেজাস অরুণকে ছবিগুলো দেখিয়ে বলে, এত ডিটেলস শুধুমাত্র আসল খুনি ছাড়া আর কারো কাছেই থাকা সম্ভব না। অরুণ সিদ্ধান্ত নেয় আরো কয়েকদিন সীমাকে তারা এখানেই রাখবে। এখনো অরুণ সীমাকে বিশ্বাস করছে, আর তেজাসের সামনে সীমা কখনোই মিথ্যা বলবে না। তেজাস সীমার কথা টিমকে জানাতে বললে অরুণ রাজি হয়, কিন্তু তেজাস এবং সীমার আসল সম্পর্কের কথা টিমের কাউকে জানাতে মানা করে দেয়। টিমকে জানালে পল্লবী জিজ্ঞেস করে, আমরা মুম্বাইয়ের কিলারকে ধরতে পুনের দেশপান্ডে সিরিয়াল কিলারের সাহায্য নিব? অরুণ বলে, হ্যাঁ, কিন্তু এটা অনেক রিস্কি হতে পারে। হানিয়া জানায় ওই ফোনটা ব্ল্যাক মার্কেট থেকে কেনা হয়েছে, উত্তরাখণ্ডে রেজিস্টার করা হয়েছিল। গেস্ট হাউসে গিয়ে সব মেশিন সেট করে সবাই কল
আসার অপেক্ষা করতে থাকে। খুনির ফোন আসতেই হানিয়া ফোনের লোকেশন খুঁজতে শুরু করে। কিলার ভয়েস ইফেক্ট দিয়ে রোবোটিক কণ্ঠে বলে, আপনার সাথে কথা বলতে পারাটা ভাগ্যের ব্যাপার। আপনি আমাকে আপনার শিষ্য হিসাবে ডাকতে পারেন, কারণ আপনার দেখানো পথেই তো আমি হাঁটছি। ভেবেছিলাম আপনার সামনে বসে আপনাকে ধন্যবাদ দিব। আর হ্যাঁ, যারা আমাদের কথা শুনছে সেসব অফিসারকেও হাই দিয়ে দিবেন। তার মানে খুনি সব জানে। সীমা বলে, আমার মতো ভালো কাজ করছো, এটা শুনে ভালো লাগলো। তা 4 জনকে তো মেরেছো, 5 নাম্বার ভিকটিমকেও হয়তো মারবে। খুনি বলে, এখনো খুঁজে পাইনি, তবে দুনিয়াতে নিষ্ঠুর মানুষের তো অভাব নেই, খুব জলদিই খুঁজে নিব। দেশপান্ডে বলে, আমি আগে টার্গেট খুঁজে তারপর তার বিস্তারিত নিতাম, তারপর সমাজ থেকে নোংরা ওইসব কিটকে উপড়ে ফেলতাম। তুমিও তো তাই করো, তাই না? খুনি বলে, হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে স্বীকার করতে গিয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় এটা দেখার জন্য যে সে আদেও মৃত্যুর যোগ্য কিনা। সীমা কথা বের করার জন্য জিজ্ঞেস করে, এখন তো কত টেকনোলজি চলে এসেছে, সহজেই সবাইকে জানা যায়, তুমি কিভাবে সার্চ করো? খুনি বলে, আসলে এরা সোশ্যাল মিডিয়াতে যা দেখায় সেটা মোটেও তারা না, তাই ব্যক্তিগতভাবে তাদের সাথে মিশে দেখতে হয় আসলেই তারা অমন কিনা। আপনার সাথে কথা বলে ভালোই লাগলো, যখন 5ম ব্যক্তিকে পাবো তখন আবারও কল দিব। দেশপান্ডে জিজ্ঞেস করে, সব ভিকটিম পুরুষই হবে তো? খুনি বলে, হ্যাঁ, সবসময় পুরুষই হয়, আজকে রাতে জানতে পারবো সে আদেও বাঁচার যোগ্য কিনা। কল কাটার পর হানিয়া জানায় ভিওআইপি গ্রে জোন ব্যবহার করেছে, যেটা ট্রেস করা যায় না। সীমা বলে, আমার মনে হয় এটা কোনো মহিলা। তেজাস জানায়, আমরা জানার চেষ্টা করেছি, কিন্তু বিরাটের বিল্ডিং এর যেসব ছবি আর এভিডেন্স পেয়েছি তাতে মনে হয় না এটা কোনো মেয়ের কাজ হতে পারে। সীমা বলে, যাই হোক না কেন, সে আমার মতো অচেনা কাউকে টার্গেট করে না, ব্যক্তিগত কারণেই তাদেরকে মারে। আমি আমার কোনো ভিকটিমদেরকে চিনতাম না। খুনি মনে করে সে আমার মতো, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিকটিম গুলো হয়তো ওকে আঘাত করেছে, নয়তো তার কোনো ক্ষতি করেছে। তেজাস বলে, তাহলে পরবর্তী মার্ডার না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সীমা আবারও খাবার রান্নার অনুমতি নেয়, তবে এবার নিশ্চিত করে যে সে আর কারোর খাবারে ঘুমের ওষুধ মেশাবে না। সবাই চলে যাওয়ার পর তেজাস সীমাকে জিজ্ঞেস করে, হোস্ট যেই সিক্রেটের কথা বলেছিল সেই সিক্রেটটা কি আমিই ছিলাম? সীমা বলে, 25 বছর তোমার থেকে আলাদা ছিলাম, জানতে ইচ্ছা করতো তুমি কোথায় আছো, কি করছো, এই জন্য হোস্টকে তোমার খোঁজ দিতে পাঠিয়েছিলাম। ওকে তোমার আর আমার সম্পর্কের কথা জানায়নি, কিন্তু সে কোনোভাবে যেন জানতে পেরে গিয়েছিল, আর ওর মতো পাগল সব সত্য ফাঁস করে তোমার জীবনটা নষ্ট করতে পারতো, তাই ওকে মারাটা জরুরি ছিল। আমার ছেলের সুখের জন্য আমি যে কাউকেই মারতে পারি। তেজাস অ্যালেক্সের থেকে পাওয়া ছবি দিয়ে বলে, আজুবা কখনো আপনার ছবি দেখায়নি, তাই আপনি কেমন দেখতে সেটা জানতাম না। সীমা বলে, আমি তাকে মানা করেছিলাম। ছবিতে মাকে টিপ পড়তে দেখে তেজাস মায়ের জন্য টিপ এনেছে। এটা দেখে সীমা টিপ পড়তেই তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। ছেলেকে জড়িয়ে ধরতেই যাবে তখনই প্রেসার কুকারের সিটি বেজে ওঠে। তেজাস অ্যালেক্সের দেখা করার কথা জানালে সীমা জিজ্ঞেস করে, সে কি জানে আমি ওর বাবাকে মেরেছিলাম? তেজাস বলে, না, সে কিছুই দেখেনি, আপনাকে অনেক ভালোবাসে, তার জন্যই আমি আপনার মমতাময়ী মায়ের রূপের কথা জানতে পেরেছি। সীমা খুশি হয়ে বলে, তাহলে তো অবশ্যই ওর সাথে দেখা করব। বাইরে বের হয়ে তেজাস অ্যালেক্সকে জানাতেই তার তো খুশিতে কান্না করার মতো অবস্থা হয়, তাই মায়ের সামনে যাওয়ার খুশিতে নতুন ড্রেস কিনতে যায়। রাতে থানায় বসে খেতে খেতে পল্লবী বলে, খুনির তো ভিকটিম চুজের কোনো প্যাটার্নই নেই, তাহলে কিভাবে ধরবো? তেজাস জানায় ওর একটাই প্যাটার্ন, সে রাতে খুন করে, আর আজ রাতেই সে খুন করবে। হানিয়া জানায়, জাইলুক কোম্পানির সবার ব্যাকগ্রাউন্ড চেক করেছে, তেমন কোনো ক্রিমিনাল রেকর্ড পাওয়া যায়নি। প্রবীর বলে, সুনীলকে কোম্পানির 10 থেকে 12 জনের মতোই চিনত, কিন্তু তারাও কেমন কিছুই বলতে পারছে না। তেজাসের মনে হয় সে কিছু একটা মিস করছে, কিন্তু ধরতে পারছে না। অপেক্ষা করতে করতে সকাল হয়ে যায়। তেজাস আনভিকে জানায় আজ অ্যালেক্সকে মায়ের সাথে দেখা করতে নিয়ে যাবে। আনভি খুশি হয়ে বলে, তাহলে তো অ্যালেক্স খুশিতে নিশ্চয়ই পাগল হয়ে যাচ্ছে। তেজাস বলে, হ্যাঁ, নতুন জামাও কিনবে বলেছে। অ্যালেক্স গোসল করে নতুন পাঞ্জাবি পরতেই যাবে, তখনই কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে তেজাসের জায়গায় অন্য কেউ এসেছে। বেশ অবাক হয়ে বলে, তুমি এখানে, আসো ভেতরে। তেজাস ওমকারকে কল দিয়ে জানায় গেস্ট হাউসকে নার্সিং হোম বানাতে। অ্যালেক্স সেই মানুষটাকে বলে, আমি জানি তুমি অনেক আপসেট, কিন্তু আমার এখন অন্য এক জায়গায় যেতে হবে, পরে কথা বলবো। বলেই অ্যালেক্স রেডি হতে চায়। সেই মানুষটা তখন গ্লোভস আর দড়ি বের করে পেছন থেকে অ্যালেক্সের গলায় ফাঁস দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। বাকিদের মতোই লাশ আয়নার সামনে বসিয়ে চোখে সিনথেটিক গ্লু লাগিয়ে চোখ খুলে রেখে চলে যায়। তেজাস এসে কলিং বেল বাজায়, কিন্তু কেউ দরজা খোলে না। দরজা নক করতেই দরজা খুলে গেলে দেখে অ্যালেক্সের লাশ পড়ে আছে। মায়ের সাথে দেখা করার শেষ ইচ্ছাটাও তার আর পূরণ হলো না। দাফনের সময়
সময় তেজাস ভিডিও কলে সীমাকে সব দেখায়। তেজাস এসে সীমার সামনে বসতেই খুনি কল দেয়। অ্যালেক্সের জন্য খুব খারাপ লাগলেও সীমা নিজেকে শান্ত রেখে উল্টা শাবাশি দিলে খুনি অনেক খুশি হয়ে যায়। দেশপান্ডে জিজ্ঞেস করে, তাহলে অ্যালেক্স তার আসল রূপ দেখিয়ে দিয়েছিল? খুনি বলে, হ্যাঁ, সবার মতো অ্যালেক্সও নিষ্ঠুর ছিল, সত্যিকার ভালোবাসা দেখতেই পায় না। সীমা হতবাক হয়ে জিজ্ঞেস করে, ভালোবাসা এসবের মধ্যে কিভাবে আসলো? খুনি বলে, ভালোবাসাই তো সবকিছু, আমরা সবকিছু ভালোবাসার উপর ভিত্তি করেই তো সিদ্ধান্ত নেই। আপনিও তো ছেলের ভালোবাসার জন্যই নিজের স্বাধীনতা বিসর্জন দিয়েছেন। আমি ওদের মতো নিষ্ঠুরকে মেরে অনেক মজা পাই। সীমা বলে, আমিও তোমার ওই পৈশাচিক আনন্দ আবারও অনুভব করতে চাই। তোমার কথা শুনে একটুও মজা লাগছে না। নির্দয় মানুষগুলোর চোখে সেই ভয় দেখতে চাই। 25 বছর হয়ে গেছে, ওই দিনগুলো আজও মিস করি। খুনি হঠাৎই চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে বলে, ঠিক আছে, সব রেডি করে আপনাকে জানাবো। অরুণ কমিশনারকে গিয়ে জানালে কমিশনার বলে, এটা অনেক রিস্কি, যদি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় তখন কি হবে? অরুণ জানায় এমনটা হবে না, কারণ খুনি শুধুমাত্র সীমাকে ইমপ্রেস করতে চায়। সিরিয়াল কিলাররা নিজেদেরকে অনেক স্মার্ট মনে করে, আর এই অহংকারই তারা ভুল করে বসে। তাই সিনিয়রও এবার পারমিশন দিয়ে দেয়। সবকিছু রেডি করে সীমা এবং তেজাসের টিম বসে পড়ে। খুনি ভিডিও কল দিয়ে তার খুনের সব সরঞ্জাম দেখায়। এক ডেন্টাল হাসপাতালে খুনি তার ষষ্ঠ ভিকটিমকে বেঁধে অজ্ঞান করে রেখেছে। হানিয়া ফেস ট্র্যাক করার চেষ্টা করছে। সীমা তাকে কথায় ব্যস্ত রাখতে বলে, এত তাড়াতাড়ি টার্গেট খুঁজে পাবে চিন্তাও করিনি। খুনি জানায় সে তার গুরুকে অপেক্ষা করাতে চায় না। ভিকটিমের জ্ঞান ফিরিয়ে বলে, আমি জানি আপনি এই মুহূর্তের জন্য অনেক অপেক্ষা করছেন। হানিয়া দেওয়ালে টাঙানো সার্টিফিকেট স্ক্যান করে বহু কষ্টে ডক্টরের ক্লিনিক খুঁজে পায়। সেটা এখান থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে। তেজাস সীমাকে খুনিকে 10 মিনিট পর্যন্ত কথায় ব্যস্ত রাখতে বলেই বের হয়ে যায়। সীমা খুনিকে বলে, আমি একটা ছেলে হারিয়ে তোমার রূপে আরেকটা ছেলে পেয়েছি। এই কথা শুনে খুনি রীতিমতো কান্না করে দেয়। সীমা বলে, সমস্যা নেই, আমাদের সবার জীবনে এমন একটা মুহূর্ত আসে, আমি তোমার সাথেই আছি। খুনি বলে, একদিন আমরা সামনাসামনি আসবো, সেদিন আমার আসল রূপ দেখতে পাবেন। ভিকটিম কিছু একটা দেখে বেশ ঘাবড়ে যায়। খুনি তখন দড়ি দিয়ে ফাঁস দেওয়া শুরু করে, আর তখনই তেজাস তার টিম নিয়ে পৌঁছে যায়। ভিকটিমের দম প্রায় শেষ। তখনই তেজাস দরজা খুলতেই ঘন্টার শব্দ শুনে খুনি ঘাবড়ে পাশের এক জানালা দিয়ে পালিয়ে যায়। তেজাস তার পিছু পিছু দৌড়াতে দৌড়াতে হঠাৎই তাকে হারিয়ে ফেলে। আচমকায় খুনি পেছন থেকে এসে তার মাথায় বাড়ি দিতেই তেজাস মাটিতে লুটিয়ে পড়ে। ঝাপসা চোখে খুনির চেহারাটাও ঠিক মতো দেখতে পায় না। কিছুক্ষণ পর হাসপাতালে এসে চেক আপ করিয়ে অরুণকে জানায় সে ঠিক আছে, কিন্তু চিন্তার বিষয় হলো খুনি তো চাইলে আরামে তেজাসকে মারতে পারত, কিন্তু সে মারল না কেন? তেজাস মাকে কল দিয়ে জানায় সে ঠিক আছে। সীমা বলে, আমার মনে হয় আমি জানি খুনি কে। আমি সুহাসের বাবার হত্যার সময় একটা গান গুনগুন করে গিয়েছিলাম। এক এক ভিকটিমের জন্য আলাদা গান ছিল, এজন্যই আমার স্পষ্ট মনে আছে। সেদিন সুহাসের মা তো আমাকে দেখেনি, তার বয়সও এখন অনেক, তাহলে হয়তো সুহাসই আমাকে দেখেছিল। তেজাস বৃদ্ধাশ্রমে সুহাসের মায়ের সাথে দেখা করতে আসে। সুহাসের মা অ্যালজাইমার মানে ভুলে যাবার রোগের লাস্ট স্টেজে আছে, কিন্তু তার পান অনেক পছন্দ। তেজাস পান দিতেই মা খুশি হয়ে তেজাসকে সুহাস বলে ডাকে। সুহাসকে বলে, তুই রোজ কেন আসিস না? আর শোন, তুই ওই পুতুলের সাথে খেলা বন্ধ কর, আর শাড়িও পরবি না, লিপস্টিকও দিবি না, তাহলে তোর বাবা তোকে আর মারবে না। যা, তুই গিয়ে খেয়ে নে। তেজাস সেখান থেকে বের হয়ে হাসপাতালের সেই ভিকটিম ডক্টরের সাথে দেখা করতে আসে। ডক্টর জানায় শেফালির সাথে তার ডিস্কোতে পরিচয় হয়েছিল। মেয়েটা সুন্দর আর নিষ্পাপ চেহারা ছিল। সে সত্যিকার ভালোবাসায় বিশ্বাসী। পরিচিত হওয়ার পর তার ডক্টরের বাসায় যায়। লাইট অফ করে কাছাকাছি যেতেই ডক্টর অদ্ভুত কিছু একটা ফিল করে। ডক্টর বলে, আমি তো ডক্টর, তাই বুঝতে পেরেছিলাম যে শেফালি ছেলে থেকে মেয়ে হওয়ার অপারেশন করিয়েছে। এটা জানার পর ওকে আমার সহ্য হচ্ছিল না। শেফালি বিষয়টা বুঝে যায়। সেদিনের পর থেকেই তার সাথে আমার আর দেখা হয়নি, আর এরপরে ক্লিনিকে আমাকে অ্যাটাক করে। তেজাস তাকে শেফালির স্কেচ বানাতে সাহায্য করতে বলে। গেস্ট হাউসে এসে সবাই হতবাক যে খুনি নিজেকে বদলানোর জন্য অপারেশন করেছে, আর এই জন্যই তার সব ভিকটিম পুরুষ। সীমা বলে, আমার মনে হয় সে মেয়ে হওয়ার জন্য নয়, বরং অন্য কোনো কারণে মারছে। আমাকে বলেছিল সে ভালোবাসা পায়নি, এই জন্যই হত্যা করে। ছোটবেলাও সে ভালোবাসা পায়নি, আর এখনো ভালোবাসা পায়নি। আর এমন মানুষরাই বড় হয়ে এমন ভায়োলেন্সের পথ বেছে নেয়। তখনই কল আসলে সীমা স্বাভাবিকভাবেই কথা বলতে থাকে। খুনি বেশ রেগে জিজ্ঞেস করে, কেন ধোকা দিয়েছেন আমাকে? সীমা হঠাৎই তাকে সুহাস বলে রাখতেই সুহাস বলে, ও তাহলে আপনি জেনে গেছেন, তাহলে
ধোকা কেন দিলেন? সীমা বলে, তুমিই তো বলেছিলে যা করো ভালোবাসার জন্য করো। আমিও আমার ছেলের জন্য করেছি। কে ভালো কে খারাপ এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না। সুহাস বলে, আপনি এটা কিভাবে বললেন? আমি আপনার চারপাশে সুখ নিয়ে এসেছি, আপনার পরিবারকে এক করেছি, আপনার ছেলের জীবনের খুশির দায়িত্ব আমি নিয়েছিলাম, সব শুধুমাত্র আপনার জন্য করেছিলাম, কিন্তু এখন সব শেষ করে দিব। তেজাস আর সীমা হতবাক হয়ে যায়। প্রশ্ন এখন একটাই, কে হতে পারে এই খুনি? সীমা কিছু একটা ভেবে তেজাসকে জিজ্ঞেস করে, তুমি সবচেয়ে বেশি কার সাথে খুশি থাকো? তেজাস বলে, আমার স্ত্রী আনভি, সেই তো আমার সবকিছু। সীমা জিজ্ঞেস করে, তোমাদের পরিচয় কিভাবে হয়েছিল? তোমাদেরকে কে এক করেছে? তেজাসের কিছু একটা মনে পড়তেই সে একদম হতবম্ব হয়ে যায়। গল্প চলে আসে অতীতে। সবাই বাইরে যখন বাবার লাশ নিয়ে যাওয়ায় ব্যস্ত, মা শোকে পাথর হয়ে বসে আছে, তখন ছোট্ট সুহাস ওড়না পেঁচিয়ে শাড়ি পরে টিপ লিপস্টিক দিয়ে মনের সুখে সেজে গুজে বাইরে আসে, যেন তার বাবার মৃত্যুর মাধ্যমে সে পূর্ণ স্বাধীনতা পেয়ে গেছে। একদিন মায়ের সাথে সীমার হোটেলে খেতে আসলে হাসি খুশি সুহাসকে দেখে সীমা আলতো করে তার মুখে হাত বুলিয়ে দেয়। কয়েকদিন পরেই হোটেল বন্ধ হচ্ছে শুনে সুহাস তার মায়ের সাথে আসতেই আজুবা জানায় সীমা অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে তেজাসকে নিয়ে মুম্বাই চলে যাচ্ছে। সীমার মৃত্যুর খবর শুনে সুহাস সেদিন অনেক কান্না করে। কয়েক বছর পর সুহাস বড় হয়ে গেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেশের বাইরে অপারেশন করাতে যায়। দীর্ঘ 18 মাস তাকে হরমোনের ইনজেকশন দেওয়া হয়। মাথার চুল থেকে শুরু করে মেয়েদের মতো ভয়েস বদলানো, ফেস সার্জারি, এমন নানা প্রকারের সার্জারি করে তাকে আজকের এই দিভিয়াতে রূপান্তর করা হয়। গল্প চলে আসে বর্তমানে। সীমা জিজ্ঞেস করে, তোমার জীবনের একটা অংশ যেটাই তুমি অনেক খুশি হও, ভালো করে মনে করো। তেজাস আনভির কথা বলতেই সীমা জিজ্ঞেস করে, আনভির সাথে তোমাকে কে দেখা করিয়ে দিয়েছিল? এই কথা শোনার সাথে সাথেই তেজাস আনভিকে কল দেয়, কিন্তু সেই মুহূর্তেই দরজায় কলিং বেল বাজে। আনভি কল রিসিভ না করেই দরজা খুলতে যায়। আনভি দরজা খুললেই দিভিয়া বলে, আমি আমার পার্স ভুলে গেছি। রাত তখন 2টা বাজে। আনভির বেশ ঘুম আসায় সে দিভিয়াকে বলে, তোর যা ইচ্ছা নিয়ে যা, আমি ঘুমাতে গেলাম। আনভি ঘরে এসে দেখে তেজাস কল করেছে। কল রিসিভ করতেই তেজাস বলে, দিভিয়া কপি ক্যাট কিলার, সে যদি আসে তুমি দরজা খুলবে না। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই দিভিয়া পেছন থেকে এসে আনভির গলা চেপে ধরে। তেজার সাথে সাথেই তার টিমের সবাইকে নিয়ে বাসার দিকে রওনা হয়, কিন্তু ততক্ষণে দিভিয়া আনভিকে নিয়ে চলে গেছে। পুলিশের টিম বারবার চেষ্টা করলেও আনভির কোনো খোঁজ পায় না। এদিকে দিভিয়া আনভিকে নিয়ে পুরনো একটা বাসায় আসে। পরের দিন সকালে আনভির জ্ঞান ফিরলে দিভিয়া একটা চেয়ার টেনে তার সামনে বসে। আনভি বলে, সবাই বলছে তুই কপি ক্যাট কিলার, কিন্তু আমি এই কথা বিশ্বাস করি না। দিভিয়া পকেট থেকে একটা দড়ি বের করে বলে, তুই যা শুনেছিস সেটাই সত্য, তবে আমার কপি ক্যাট কিলার হওয়ার গল্পটা অনেক বড়, আর এই সম্পূর্ণ ক্রেডিট তোর শাশুড়ি। তার কারণেই আমি আবারও বাঁচতে শিখেছি, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেও আমাকে ধোকা দিয়েছে। যতবার আমি চেষ্টা করেছি ভালোভাবে থাকবো, ততবার এই দুনিয়ার মানুষ আমাকে ভালো থাকতে দেয়নি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সেই খারাপ মানুষগুলোকে আমি শেষ করে দিব। দিভিয়া আনভির মুখে কাপড়টা দিয়ে বেঁধে সীমাকে কল দেয়। সীমা কল রিসিভ করে বলে, আমি তোমার কলেরই অপেক্ষা করছিলাম দিভিয়া এবার ভয়েস চেঞ্জারটা অফ করে সীমাকে বলে, নিজের পরিচয় লুকিয়ে কথা বলতে আমার একটুও ভালো লাগতো না। এতক্ষণে নিশ্চয়ই আপনি আমার ব্যাপারে সব জেনে গেছেন। সীমা বলে, সব না, অল্প কিছু। সামনাসামনি দেখা হলে হয়তো সব জানতে পারবো। দিভিয়া তেজাসকে বলে, আমি এই কারণেই কল করেছি যেন আনভির সাথে শেষবার কথা বলতে পারো। সীমা জানায়, আমি জানি তুমি আনভির কোনো ক্ষতি করবে না, তুমি আমার মতোই শুধু খারাপ মানুষদেরকেই মারো, যাদের কোনো দোষ নেই তাদেরকে আমরা সাজা দিই না। ধোকা আমি তোমাকে দিয়েছি, তাই আনভিকে ছেড়ে আমাকে নিয়ে যাও। এরপর তুমি আমাকে যেই সাজা দিবে সেটাই আমি মাথা পেতে নিব। দিভিয়া এই প্রস্তাবে রাজি হয়ে বলে, আপনি কখন আর কোথায় আসবেন সেটা আমি কল করে জানিয়ে দিব। সীমার পায়ে একটা ট্রাকার লাগিয়ে দেওয়া হয়। পুলিশের সব টিম দিভিয়াকে ধরার জন্য প্ল্যান বানাতে থাকে। অরুণ তেজাসকে জানায়, যেহেতু এটা আন্ডার কভার অপারেশন, তাই আমি তোমাকে খুব বেশি সাহায্য করতে পারবো না। তখনই পল্লবী এসে বলে, আমার মনে হচ্ছে এটা সীমার কোনো মাস্টার প্ল্যান। সীমা দিভিয়ার সাথে মিলেই এই প্ল্যানটা বানিয়েছে যেন সে জেল থেকে পালাতে পারে। অরুণ বলে, হতে পারে এটা সীমার প্ল্যান, কিন্তু আনভিকে বাঁচানোর জন্য এইটুকু রিস্ক আমাদের নিতেই হবে। কিছুক্ষণ পর দিভিয়া কল করে কোথায় আসতে হবে সেই ঠিকানা জানিয়ে দেয়। দিভিয়ার দেওয়া ঠিকানা অনুযায়ী পুলিশের টিম সীমাকে সাথে নিয়ে একটা শপিং মলে আসে। দিভিয়া তেজাসকে কল করে জানায়, আমি জানি তুমি সাথে করে পুরো টিম নিয়ে এসেছো, কিন্তু তুমি আর সীমা ছাড়া শপিং মলের ভেতরে আর কেউ আসবে না। টিমের সবাইকে সব বুঝিয়ে দিয়ে তেজাস সীমাকে নিয়ে শপিং মলের ভেতরে আসে। দিভিয়া তেজাসকে কল করে বলে, তোমার ফোনটা সীমার কাছে দাও।
দিব্যা সীমাকে এসকেলেটর দিয়ে সেকেন্ড ফ্লোরে আসতে বলে। সীমা যাওয়ার সময় তেজাসকে বলে, তোমার মায়ের চাইতে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। দিব্যার কথা মতো সীমা এক দোকান থেকে আরেক দোকানে এভাবেই শপিং মলের ইমার্জেন্সি এক্সিটে চলে আসে। এক ইন্সপেক্টর সবসময় সীমার উপরে নজর রাখলেও এক সময় ঠিকই তাকে হারিয়ে ফেলে। তবে কন্ট্রোল রুম থেকে হানিয়া সীমার পায়ে থাকা ট্রাকার দিয়ে সবসময় ট্র্যাক করছিল। হানিয়া তেজাসকে জানায় সীমা ইমার্জেন্সি এক্সিট দিয়ে পার্কিং এরিয়াতে গেছে। সীমা পার্কিং এরিয়াতে গেলে দিব্যা তার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। এরপর তার হাতে একটা হাতকড়া পরিয়ে দেয়। দিব্যা আনভিকে ছেড়ে দিয়ে সীমাকে নিয়ে পার্কিং এরিয়া থেকেই চলে যায়। শপিং মল থেকে বের হওয়ার এক্সিট পয়েন্টে পুলিশের সব টিম দাঁড়িয়েছিল, কিন্তু দিব্যা সীমাকে নিয়ে কার লিফট থেকে নিচে নেমে বোকা পুলিশ অফিসার গুলোর পাশ দিয়েই চলে যায়। দিব্যা যাওয়ার সময় সীমার পায়ে থাকা ট্রাকারটা সেখানেই ফেলে দেয়। পল্লবী বলে, স্যার আমি আপনাদেরকে আগেই বলেছিলাম সীমা আর দিব্যা দুজনে মিলে প্ল্যান বানিয়েছে। দিব্যা সীমাকে সেই পুরনো বিল্ডিং এ নিয়ে আসে। তেজাস আনভির কাছে জানতে চায় তাকে যেখানে আটকে রেখেছিল সেই জায়গাটা চিনতে পেরেছে কিনা। আনভি জানায় ওই জায়গাটা বেশ নির্জন, মনে হচ্ছিল সেখানে কেউ থাকে না। তবে আমি ওই জায়গাতে কয়েক জায়গায় জাইকোলম টেকনোলজি লেখা দেখেছিলাম। তেজার সাথে সাথেই হানিয়াকে জানায় তাড়াতাড়ি খুঁজে বের করো দিব্যা আর জাইকোলম টেকনোলজির সম্পর্ক কি। অপরদিকে দিব্যা চেয়ার নিয়ে সীমার সামনে বসলেই সীমা বলে, 25 বছর আগে আমার রেস্টুরেন্টে আমি তোমার মুখে এই হাসিটাই দেখেছিলাম। দিব্যা জানায়, আমার মনে আছে আপনি সেদিনকে বলেছিলেন আজ প্রথমবার তোকে হাসতে দেখেছি, খুব ভালো লাগছে। যখন আপনার বাবা বলল আপনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন তখন আমি অনেক কান্না করেছিলাম। আমার মা বুঝতেই পারেনি আমি একটা অচেনা মহিলার জন্য এত কান্না কেন করছি, কিন্তু শুধুমাত্র আমিই জানি আপনি আমার কত বড় উপকার করেছিলেন। কত আশ্চর্যের বিষয়, আপনি এঞ্জেল হয়ে আমার জীবনটা সাজিয়ে দিলেন, আবার আপনি আমার জীবনটা ধ্বংস করে দিলেন। সীমা বলে, আমি তোমাকে ধোকা দিতে চাইনি, তবে আমার ছেলের জন্য করতে হয়েছে। তবে আমি আজ তোমার ব্যাপারে সব জানতে চাই। দিব্যা বলতে শুরু করে। দিব্যা হয়ে নতুন জীবন শুরু করার পর মুম্বাইতে নতুন চাকরি পেয়ে সেখানে তার বেশ কিছু বন্ধু হয়। দিব্যা বলে, তবে তাদের মাঝে আনভি ছিল আমার সবচাইতে ভালো বন্ধু। অপরদিকে হানিয়া তেজাসকে জানায় 2 বছর আগে দিব্যা জাইকোলম টেকনোলজির সাথেই কাজ করত। এদিকে দিব্যা বলতে থাকে, হঠাৎ একদিন আমার জীবন একদম ওলট পালট হয়ে যায়। আমাদের কোম্পানি পুনে হাইকোর্টের পুরনো ফাইলগুলো ডিজিটালাইজ করার কাজ পায়। আমার কপাল এতটাই ভালো ছিল যে আপনার সিক্রেট কেসের ফাইলটা আমার কাছে আসে। সেই ফাইলে যখন আমি আমার অত্যাচারী বাবার ছবি দেখতে পাই তখন আমি বেশ ঘাবড়ে যাই। সেই ফাইল থেকে আমি জানতে পারি আপনি বেঁচে আছেন। যে আমাকে নতুন জীবন দিয়েছে তার সাথে একবার দেখা করার জন্য আমি হায়দ্রাবাদ জেলে যাই, কিন্তু সেখানে জানানো হয় জিনাত মানে আপনি কারোর সাথে দেখা করেন না। তাই আমি জেলের ওয়ার্ডেনকে কিছু টাকা দিলে সে আমাকে আপনার সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের ফাইল এনে দেয়। কোর্টের ফাইল থেকে আপনার খুন করার সব ডিটেলস আমি পেয়ে গিয়েছিলাম, কিন্তু সাইকিয়াট্রিক ফাইলের মাধ্যমে আমি আপনার জীবনের সব রহস্য জেনে গিয়েছিলাম। তখন আমি বুঝতে পারি আপনি এমন কেন হয়েছেন। এরপর আমি সিদ্ধান্ত নেই আপনার সাথে যদি দেখা করতে নাই পারি তাহলে এর বদলে আমি আপনার পরিবারকে খুশি রাখার চেষ্টা করব। এরপর আমি তেজাসের সাথে বন্ধুত্ব করি। তারপর একদিন সুযোগ বুঝে তানভীর সাথে তেজাসের দেখা করায়। কিছুদিন পর ওরা একে অপরের প্রেমে পড়ে যায়। আনভি সবসময় একটা সেলুন খোলার স্বপ্ন দেখত, তাই আমি আমার সব গয়না আর সেভিংস গুলো নিয়ে আনভিকে একটা সেলুন ওপেন করে দেই। যেদিন ওদের বিয়ে হয় সেদিন আমি অনেক খুশি ছিলাম। অপরদিকে হানিয়া তেজাসকে জানায় অফিসে সুনীল গুপ্তা আর দিব্যার মাঝে সম্পর্ক ছিল। এই সুনীল গুপ্তাকেই দিব্যা প্রথম খুন করে লাশ কুয়ার মাঝে ফেলে দিয়েছিল। দিব্যা বলতে থাকে সুনীলের সাথে অফিসের পার্টিতে তার পরিচয় হয়, ছেলেটা খুবই ভালো ছিল। ধীরে ধীরে আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। একদিন আমি তাকে সব সত্য বলে দিই, কিন্তু এরপর থেকে সে আমাকে ঘৃণা করা শুরু করে। এই রুমের মধ্যেই সে আমাকে প্রচন্ড মেরে ছেড়ে চলে যায়। তার মারের কারণে আমার পুরো সার্জারি নষ্ট হয়ে যায়। এই ঘটনার পর আমি পুরোপুরি ভেঙে পড়ি। বেশ কয়েক মাস আমি হাসপাতালের বিছানায় পড়েছিলাম, ভেবেছিলাম নিজেকে শেষ করে দিব, কিন্তু তখনই আমি আপনার ছবি দেখে মনের মাঝে সাহস জোগাতাম। আপনি আমার বাবাকে মেরে আমাকে নতুন জীবন দিয়েছিলেন, তাই আমিও ভাবতে শুরু করি আমিও কাউকে সাহায্য করে কারোর জীবন বাঁচাবো। আর এভাবেই আপনার একটা শিষ্যের জন্ম হয়। সবার আগে আমি সুনীলকে খুন করি। এরপর আমি প্রতি রাতে সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজতে শেফালি সেজে বের হতাম, কিন্তু তাদের মাঝে একজনও ভালো মনের মানুষ ছিল না। তাই আমি একে একে সবাইকে খুন করি। সীমা বলে তেজাস আমার ছেলে, কিন্তু তুমি আমার সত্যিকারের উত্তরাধিকারী। 25 বছর আগে আমি তোমাকে সাহায্য করেছিলাম, আজ আমার তোমার সাহায্যের দরকার। অপরদিকে হানিয়া জাইকোলম টেকনোলজির পুরনো একটা ক্যাম্পাসের লোকেশন জানতে পারে। তেজাস তার টিমের সবাইকে নিয়ে সেই লোকেশনের দিকে রওনা দেয়।
সীমা দিব্যাকে বলে, সাইকিয়াট্রিকের ফাইল তো তুমি পড়েছো, তাই তুমি ভালো মতো জানো আমার শেষবারের মতো একটা ন্যায় কাজ করা এখনো বাকি। যেহেতু তুমিও আমার মতোই, তাই আমাকে সাহায্য করো। আমার কাছে খুব বেশি সময় নেই, তাই আমাকে যেতে দাও। এদিকে তেজাস সেই বিল্ডিং এ চলে আসে। দিব্যা তেজাসকে ডাক দিয়ে ইচ্ছা করেই তার সামনে আসে, এরপর দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। বেশ কিছু দূর তাড়া করার পর তেজাস দিব্যার পিঠে গুলি করলে দিব্যা সেখানেই পড়ে যায়। দিব্যার কাছে গেলেই সে জোরে জোরে হাসতে শুরু করে। আসলে সবাই যখন দিব্যাকে তাড়া করছিল তখন সেই সুযোগে সীমা সেখান থেকে পালিয়ে গেছে। দিব্যাকে হাসপাতালে নিলে তেজাস জিজ্ঞেস করে, এই সম্পূর্ণ প্ল্যান কি সীমাই করেছিল যেন সে পালাতে পারে? দিব্যা বলে, তোমার কি মনে হয় কয়েকটা ফাইল পড়েই তুমি তাকে পুরোপুরি বুঝে গেছো? তুমি কিছুই জানো না। তোমার মা মানুষের জীবন বাঁচায়। এই পৃথিবীতে আমার মতো অনেক মানুষ আছে যাদের তোমার মায়ের সাহায্যের দরকার। তুমি যতই জিজ্ঞেস করো না কেন আমি বলবো না সে কোথায় আছে। তাকে আমি ধোকা দিতে পারবো না। শুধু একটা কথা জেনে রাখো, পুরনো একটা দরজা আছে যেটা তোমার মা সারা জীবনের জন্য বন্ধ করতে গেছে। অপরদিকে দেখা যায় দেশপান্ডে একটা ট্যাক্সিতে বসে কারো বাসার সামনে অপেক্ষা করছিল। তেজাস দিব্যার বাসায় এসে সবকিছু তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। তখনই সেখানে জাইকোলম টেকনোলজির একটা বাক্স খুঁজে পায়। তার ভিতরেই সীমার সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের ফাইল রাখা। তেজাস তার মায়ের ফাইল পড়তে শুরু করে। সেখান থেকে সে জানতে পারে ছোটবেলায় তার মায়ের সাথে খুব জঘন্য অন্যায় হয়েছিল। অপরদিকে সকাল গড়িয়ে রাত হয়ে যায়। সীমা তখনও ট্যাক্সিতে বসে অপেক্ষা করছে। হঠাৎই সে ট্যাক্সি থেকে নেমে আসে। এরপর সে দীনানাথ নামের একজনের বাসায় এসে কলিং বেল দেয়। দীনানাথ আসলে আর কেউ নয় বরং সীমার নিজের বাবা, মানে তেজাসের আজুবা। নিজের মেয়ের সাথে সে ছোটবেলায় ওই জঘন্য অন্যায় করেছিল। একদিন তার স্ত্রী দেখে ফেলার কারণে দীনানাথ তার স্ত্রীকেও মেরে ফেলে। চোখের সামনে নিজের মাকে খুন করতে দেখে সীমা স্তব্ধ হয়ে যায়। আর এই ট্রমার কারণে সে অতীতে সবকিছু প্রায় ভুলেই গিয়েছিল। সীমা তার বাবাকে বলে, আপনার মতো মানুষকে বাবা ডাকাটাও অপমানজনক। সীমা দীনানাথকে বলে, তোমার কপাল ভালো ছিল যে এত বছর আমি সব ভুলেছিলাম, কিন্তু জেলে সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্টের সময় আমার সব কিছু মনে পড়ে যায়। আজ আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? শুধুমাত্র ছোট মেয়েদেরকে দেখলেই সাহস বেড়ে যায়? আমার চোখের সামনে আমার মাকে খুন করেছো, আমাকে কোনো কারণ ছাড়াই একটা রাক্ষসে পরিণত করেছো। সীমা দীনানাথের গলায় দড়ি পেঁচিয়ে তাকে মারতে শুরু করে। তখনই গাড়ির শব্দ শুনে সীমা বুঝতে পারে তেজাস চলে এসেছে। তেজাস দীনানাথের দিকে বন্দুক তাক করে বলে, তুই মায়ের জীবনটা বরবাদ করে দিয়েছিস আর নিজের স্বার্থের জন্য সারা জীবন আমার কাছ থেকে সত্য লুকিয়েছিস। সীমা তেজাসকে থামিয়ে বলে, ওকে খুন করে তোমার নিজের জীবন নষ্ট করো না। এই প্রথমবারের মতো তেজাস মা বলে ডাক দিলে সীমা ছেলেকে জড়িয়ে কান্না করতে শুরু করে। এরই মাঝে তীব্র অপরাধ বোধ আর অনুশোচনায় দীনানাথ বেলকনি থেকে নিচে পড়ে নিজেকে শেষ করে দেয়। গল্প চলে আসে কয়েকদিন পরে। সীমাকে আবারও জেলে নিয়ে যাওয়ার সময় অরুণ সীমাকে ধন্যবাদ দেয়। সীমা তাকে ধন্যবাদ দিয়ে বলে, আপনাকেও ধন্যবাদ যে আমার ছেলের সাথে আবারও দেখা করিয়ে দিয়েছেন। অরুণ জানায়, প্ল্যান যেহেতু আপনারই ছিল তাই আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। পুলিশের একটা টিম আলাদা গাড়িতে আর তেজাস সীমাকে নিয়ে আলাদা গাড়িতে করে জেলের দিকে রওনা হয়। পথে যেতে যেতে তেজাস তার মাকে বলে, আমি সুযোগ পেলে জেলে তোমার সাথে দেখা করতে আসবো। হঠাৎই পুলিশের টিম খেয়াল করে তেজাস গাড়ি নিয়ে অন্য পথে চলে গেছে। তাড়াতাড়ি তারা গাড়ি ঘুরিয়ে সেই পথে আসে। কিছুদূর আসার পর সামনে তেজাসের গাড়ি দেখে তাড়াতাড়ি সবাই দৌড়ে আসে। তেজাস বলে, এতক্ষণ তোমরা কোথায় ছিলে? সে আমার বন্দুক কেড়ে নিয়ে আমার হাতে হ্যান্ডকাফ পরিয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেছে। তাড়াতাড়ি তাকে খুঁজে বের করো। সবাই জঙ্গলের দিকে দৌড় দিলে তেজাসকে দেখা যায় সে বেশ রেগে আছে। অপরদিকে সীমা বাসে করে কোথায় যেন রওনা দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সীমা সত্যিই কি তেজাসকে আটকে রেখে পালিয়ে গেছে নাকি তেজাসই তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে? সীমা নিজেই বলেছিল আর একটা দরজা আছে, সেটা বন্ধ করলেই তার কাজ শেষ। তাহলে সে কেন আবারও পালিয়ে গেল? তাহলে কি সীমার জীবনে এখনো আরো গল্প বাকি আছে? এই সব প্রশ্নের উত্তর জানতে এই সিরিজের দ্বিতীয় সিজনের অপেক্ষা করতে হবে। গুগল বলছে পরের সিজন 26-এর মাঝে বা 27 সালের প্রথমে আসবে। তাই আপাতত অচিরার গপ্পসপ্পের অন্য ভিডিওগুলো দেখা ছাড়া আমাদের আর কি বা করার আছে? কি ঠিক বললাম তো? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপ্পের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।